শুনছেন সবসময় রেডিও 48.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথি, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। আমরা আলিফের ঘটনা শুনে আসি। আলিফ, আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে, শুভ জানাচ্ছি আজকে এই সুন্দর একটা এপিসোড আমরা ঢাকা নিয়ে করছি, ফার্স্ট এপিসোড। এতদিন আমরা ঢাকা ভূত এফএম করছি, বাট এটা হচ্ছে ফার্স্ট ঢাকাকে নিয়ে করা এপিসোড, সো ইটস ভেরি স্পেশাল আমাদের সবার জন্য। হ্যালো লিসনার্স, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রাসেল ভাই, ওয়েলকাম ব্যাক ঢাকাতে। আপনাকে এবং সবাইকে স্বাগতম। তো যেহেতু ঢাকার ছেলে ঢাকার পোলা বলে না মুভিতে, তো স্বাগতম জানালাম আপনাদেরকে। তো প্রথম ঘটনাটা যেটি শেয়ার করব সেটি ঢাকাবাসীদের উদ্দেশ্যে, এবং সবাইকে একটু মনোযোগ আকর্ষণ করছি যেন একটু মন দিয়ে আমার ঘটনাটি শোনে। ঘটনাটি 1992 সালের আব্দুল জলিল নামক একজনের ঘটনা রাসেল ভাই শেয়ার করবো আজকে। তার বয়স 35 থেকে 38 হবে সে সময়। তো তার একটি দোকান ছিল, মুদি দোকান, যাত্রাবাড়ির কোন একটা জায়গায়। তো তার বাসা হচ্ছে মালিবাগ রেল ক্রসিং এর সাথেই। তো তখনকার দিনে রাসেল ভাই রাত্রে 11টা-12টা, মানে অনেক রাত, অলমোস্ট ঢাকা অন্ধকার হয়ে যেত বলতে গেলে। তো উনি নর্মালের মতো প্রতিদিনই যেদিন ঘটনাটি ঘটে বা যেদিন সেটি প্রত্যক্ষ করেন সেদিন দোকান থেকে বাসায় ফিরছিলেন। তো ফিরতে গেলে বাসে উঠার লাগে, এবং বাস থেকে নেমে তাকে হেঁটে রেল লাইন দিয়ে যদি যায় তাহলে একটু তাড়াতাড়ি হয়, রেল লাইন দিয়ে যদি না যায় তাহলে রিক্সা দিয়ে গেলে একটু ঘুরে যেতে হয়। তো সে নর্মালি রেল লাইনের উপর দিয়ে প্রতিদিন হেঁটে যেত। আচ্ছা। তো দোকান বন্ধ করতে করতে সেদিন এত কাস্টমার ছিল যে দোকান বন্ধ করতে করতে রাত্রে 12:10 মতো বেজে যায়। তো সে দোকান ক্লোজ করে রাস্তায় দাঁড়ালেন বাসের জন্য। হঠাৎ করে একটি বাস আসলো। আচ্ছা। রাসেল ভাই বাসে কোনো ঘটনাই ঘটেনি। বাসে ওঠার পরে তিনি বাস থেকে নামলেন। নামার পরে রেগুলার যে রুটিনটা সে ফলো করতেন, রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার। তো সেই মুহূর্তে কিছু মনে লাগে আজকে রেল লাইনের উপর দিয়ে যাবো কিনা, কিন্তু ওই ওয়েতে সে রওনা দিয়ে দিলেন আর কি বাসার উদ্দেশ্যে। সে আর রিক্সা নিলেন না। ওখান থেকে তার বাসার রিক্সা ভাড়া মাত্র 4 টাকা। আচ্ছা। তো রেল লাইনের উপর দিয়ে তখন সে দেখলেন যে ঘড়িতে 12:20 উপরে বাজে আর কি। তো রেল লাইনের উপর দিয়ে হাঁটা শুরু করলেন। আচ্ছা। হাঁটতে হাঁটতে প্রায় মিনিট 3 আগানোর পরেই দুই পাশেই বস্তি রাসেল ভাই, মানে রেল লাইনের দুই পাশেই বস্তি। তো একটু আগানোর পরে হঠাৎ করে তার সামনে, মানে আচমকা, মানে এটা তার চিন্তারও বাইরে, এবং উইদাউট সিগন্যাল, উইদাউট সাইরেন, উইদাউট লাইট, হঠাৎ করে একটা ট্রেন তার সামনে হাজির হয়ে যায়। অসম্ভব রকম ভয় পেয়ে যান তিনি যে উইদাউট সাইরেন, কোনো হুইসেল নাই, কিছু নাই, একটা ট্রেন হঠাৎ করে আমার সামনে চলে আসলো। আর এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলবো রাসেল ভাই তার বাসা রেল লাইনের সাথেই। তো ট্রেন যাওয়া আসা, ট্রেনের মুভমেন্ট, ট্রেনের সাউন্ড সবইতে সে অভিজ্ঞ। একটা ট্রেনের সাইজ কত বড় হতে পারে। তো তখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি বলতেছেন, আমি কিছু বুঝি নাই। তো তিনি বললেন যে এই ট্রেনের সাইজটা আমি বলতে পারবো না, আমি আপনাকে বলতে পারবো না ট্রেনটা কত বড়। আর আমি যতটুকু যেভাবে ট্রেন দেখছি তার স্বাভাবিকের থেকে অনেক বড়, এবং এত দ্রুত ট্রেন আমি কখনো দেখিনি। আমার সামনে চোখের পলকে আমার সামনে হাজির হয়ে গেল, এবং আমি খুব ভয় পেয়ে গেলাম। একটু চিন্তা করতে লাগলাম, না এই রাস্তায় আসা যাবে না এরকম কিছু ঘটতে থাকলে। আচ্ছা। কিন্তু চিন্তার কথা তো পরে রাসেল ভাই, তাকে তো আগে বাঁচতে হবে এই অবস্থা থেকে। সে বস্তির বস্তির পাশ দিয়ে ঘেসে যখন ডান পাশ সরে একটু এগোতে যাচ্ছিলেন, এমন সময় ইঞ্জিন রুম নাকি সেটা সে বললো না। আমি এতগুলো বগি, এখান থেকে বগি তো দেখতেছি, আমি কোনো শেষ পাচ্ছি না, যতটুকু আলোতে চোখ পড়ে আর কি, আমি এটার কোনো শেষ পাচ্ছি না। এমন সময় তার চোখ বাম দিকে যায়। আচ্ছা। এই পাশে বগির জানালাগুলো ছিল, এবং তিনি দেখলেন যেটা যে প্রতিটা বগির জানালাতেই অনেকগুলো মানুষ দেখা যাচ্ছে, কিন্তু কারোরই মাথা দেখা যাচ্ছে না। হয়তো তারা লম্বা, মাথা নাই, এটা সে বুঝতে পারছে না। এবং সে ওই জায়গায় হাঁটু গেড়ে বসে পড়লেন। যে জিনিসটা দেখে সেটা হচ্ছে জানালা গড়ি বেয়ে বেয়ে রক্ত পড়ছিল। এত চিৎকার, এত আহাজারি যে ওখানে মনে হয় কেউ খুন করছে বা কিছু একটা। কিন্তু এই ইনস্ট্যান্সে উনি এত কিছু চিন্তা করার সুযোগ পান নাই, কারণ উনি ওখানেই বসে পড়ছেন। একটু হেলদি বাল্কিয়ার ছিল, তো ওখানেই বসে পড়ার পরে তার সে আর মুভ করতে পারছে না আর কি। সে দেখলো ভেতর থেকে প্রচন্ড মানুষ, অনেকগুলো মানুষ প্রচন্ড চিৎকার করছে। এমন ভেতর থেকে কে জানি মারছে কাউকে, পেটাচ্ছে কাউকে, এরকম কিছু একটা তার কাছে মনে হলো। তো এই দৃশ্য কিছুক্ষণ চলমান অবস্থায় থাকার পরে যখন তিনি ভাবলেন যে না, এখানে এতক্ষণ বসে থাকা যাবে না, আর এটা তো তার সামনেই চলছে,
রাসেল ভাই শুনতে অনেক আরাম লাগতে পারে, চিন্তা করলে হয়তো বলতে পারে দূরেটা কি কখনো হয় নাকি, কিন্তু উনি তো সামনে প্রত্যক্ষ করেছে, ওনার ভিতরের কি অবস্থা তা আমরা কখনোই অনুধাবন করতে পারবো না। আচ্ছা, হ্যাঁ, সেটা একদম সত্যি, সেটা একেবারেই সত্যি। তো তিনি দেখলেন যে রেল মানে ট্রেনটা কিছুক্ষণের মধ্যে, মানে তখন সে চিৎকার দেওয়া শুরু করলো রাসেল ভাই যে আমাকে বাঁচাও, কিন্তু ওই বস্তির আশেপাশ থেকে কেউ একটা হেল্প করতে আসে নাই একবারের জন্য না, মানে চিৎকারটা কেউ শুনছে বলে তার মনে হয় না, অন্ধকার চারিপাশ। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে রেল ট্রেনটা ছেড়ে দেয়। ট্রেনটা ছেড়ে দেয় যে এই ট্রেন 1992 সালে বাংলাদেশে ইম্পসিবল, কারণ ওই ট্রেন তো মনে হয় জাপানেও প্রডিউস হয় নাই যে এত ফাস্ট চলে যাবে। ওইটা ট্রেনটাও দেখা যাচ্ছে না, এত ফাস্ট ভ্যানিশ হয়ে গেল ট্রেনটা। আচ্ছা, এবং এত তাড়াতাড়ি চলে গেল তার চোখের সামনে। আমাদের দেশে যেভাবে ট্রেন আমরা দেখে অভ্যস্ত, ঠিক এইভাবে সে বলল যে বাংলাদেশের বাইরেও মনে হয় এত ফাস্টেস্ট ট্রেন বের হয় না। তো সে কিছুক্ষণ এই দৃশ্য ওটার দিকে তাকিয়েছিল, পরে তো বাসে উঠতে হবে, কিন্তু তার পা আসে না, আনতে পারছিলেন না। আচ্ছা, তো কিছুক্ষণ পর একটি লোক আসলার পর তিনি তার হেল্প নিলেন, হেল্প নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। কিন্তু লোকটিকে সে কোনো কথা শেয়ার করলো না, কারণ লোকটিও তো ওই রাস্তা দিয়ে আসলো, সেও তো কিছু দেখতে পারতো, সে কিছুই তো দেখেনি মনে হয়। তো সে তাকে যখন বাসায় পৌঁছে দেয়, পৌঁছে দেওয়ার পর তিনি বাসায় ঢুকে দেখে মাত্র ঘড়িতে 12:35 বাজে। তার মানে এই 10 থেকে 15 মিনিটের দীর্ঘ সময়টা তার কাছে মনে হচ্ছে যে 5 থেকে 6 ঘন্টার, তাকে 5 থেকে 6 ঘন্টা এই জিনিসটা বদল করেছে। আচ্ছা, তো যাই হোক, তিনি বাসায় রেস্ট নিতে শুরু করে দিলেন, মানে সে আর দোকানে যাওয়া মানে বন্ধ করে দিলেন আর কি। তার 12 থেকে 15 দিন পর তার মা মারা যান। এটা রাসেল ভাই কোন ঘটনার সাথে কোনো যোগ সাজশ নাই, তার মার ব্রেস্ট ক্যান্সার ছিল, ওনার মা মারা যান 12 দিন পর। তো 12 দিন পরে উনি তো এইরকম দুইটাই, একটা ফ্রাস্ট্রেশন, একটা আপনার মার প্রতি টেনশন, দুই মিলে সে বাসায় কিছুদিন রেস্ট নিতে থাকে। তো সপ্তাহ 2 পর, মা মারা যাওয়ার সপ্তাহ 2 পর তিনি হঠাৎ করে তার রাতের বেলা ঘুম ভাঙে। তো এর আগে রাসেল ভাই ট্রেন যাওয়া আসা করতো, উনি কিছু একটা ভাবতেন না, কিন্তু এখনই যখনই কোনো ট্রেন যায় তখনই তিনি আটকে উঠতেন। আচ্ছা, তো রাতের বেলা যখন ঘুম ভাঙে, ঘুম ভেঙে বাথরুম থেকে বের হয়ে তিনি টাওয়ালে খুঁজতে গেলে, মানে টাওয়াল খুঁজতে যে মানে না পেয়ে তিনি বারান্দার দিকে যান। তো দেখে যে বারান্দায় টাওয়াল আছে, সে মুখটা মুছে জাস্ট, তার বাসাটা আবার রাসেল ভাই রেল লাইনের সাথে, তো মুখটা মুছে সে জাস্ট রেল লাইনের দিকে তাকাতেই দেখলো যে ইনস্ট্যান্ট সেই ট্রেন আবার চলে আসলো। আচ্ছা, সাথে সাথে সেই ট্রেন চলে আসার পর তার মাথা নষ্ট হয়ে গেল। এই তো ট্রেন, সেই ট্রেনটাই আবার তার বাসার সামনে, এটা সামনে তো যেতে পারতো, তার সে তো এই জিনিসটা অপ্রত্যক্ষ করছে আরো সামনে, তার বাসার সামনে কেন থামলো? সে দৌড়ে গিয়ে তার ওয়াইফকে তুললেন এবং অনেক অগ্রাহ্য করার পর তার ওয়াইফ বারান্দায় যায়। তো যে বলে কোথায়, বারান্দায় তো কিছু মানে দেখলাম না। তো তিনি এই বিষয়টা আর কাউকে কিছু না জানিয়ে তাদের এলাকায় একজনকে জানায় আর কি। আচ্ছা, তো তিনি বলেন ভাই আপনি নামাজ কালাম শুরু করে দেন। আর রাসেল ভাই তিনি যে নামাজ পড়তেন না তাও না, কিন্তু তেমন একটা রেগুলার ছিলেন না। তো সেই হুজুর বলল যে আপনি নামাজ পড়া শুরু করে দেন, আল্লাহকে ডাকেন, একটু আমলে নামেন। তো সেই জিনিসটা সে ওনার কথাটা শুনলো আর কি, কিন্তু উনি তো কোনো সলিউশন দিতে পারে নাই। তো তার তো বাসায় দোকানে যেতে হবে, সে দোকানে যায়, দোকানতে আবার স্টার্ট করে সে রেগুলার লাইফ। দোকান থেকে সে একইভাবে বাস ধরে রাস্তায় নামে এবং সেই দিন সে আর রেল লাইন ধরে আগায় না, সেই দিন সে রিক্সা নেয়, রিক্সা নিয়ে বাসার গলির সামনে যায়। গলির সামনে পৌঁছানোর পর এই দৃশ্য হয়তো বা সে এইখান দিয়ে আবার কিভাবে সে কি ফলো করবে, এতদিন তো কিছু করছিল না। হঠাৎ করে তিনি দেখলেন গলির ভিতর থেকে কয়েকজন লোক বেরোচ্ছে, তারা সবাই মাথা নিচু করা, সবাই অনেক লম্বা, সবার সাদা কাপড় পরা, কিন্তু সবাই একসাথে আসছে মিছিলের মতো, মানে অনেকগুলো লোক লাইন ধরে আসছে এবং একের পর এক লাশ বেরোচ্ছে গলি থেকে। ও মাই গড! তো উনি তো এই দৃশ্য আবারও তার সামনে, সেই একই ফ্রাস্ট্রেশন। তো তিনি পাশে একটা বাসা ছিল, সেই বাসার জানালার লাইট জ্বলছিল, তখন 11টা বাজে। তো নক করে সেখানকার যে লোকটি ছিল, যে ফ্ল্যাটের লোকটি ছিল, ওনার হেল্প নিয়ে বাইরে আসে। বাইরে আসার পর কোনো কিছু, সবকিছু নর্মাল আছে ভাই, বাইরে কিছু নাই। তো সে তার সাহায্যে বাসায় আসে এবং তাকেও জিনিসটা শেয়ার করে নাই। তো যে হুজুরটার কাছে সে জিজ্ঞেস করেছিল, হুজুরকে বলেছিল এরকম ঘটনা সে প্রত্যক্ষ করছে, সেই হুজুর ঠিক পরের দিনই তার বাসায় আসেন। তখন সে খেতে বসেছে দুপুরবেলা, বলে যে ভাই, উনি আবার এই কথাটা আবার হুজুরকে যে জানায় যে আমি এরকম ভাবে আমার গলি দিয়ে এরকম ভাবে মানুষ বেরোতে দেখছি, বা আমি রেল লাইনের সামনে এরকম ট্রেন আসতে দেখছি। তো সে হুজুর বলে যে ভাই বিশ্বাস করবে না, গতকালকে আপনি যখন ঈশার ওয়াক্তে আমার কাছে এসেছিলেন, আমাকে যে ঘটনাটাই বললেন, ঠিক আপনি বাসায় যাওয়ার পরে আমি বাসায় যাওয়ার সময় রাস্তা দিয়ে দেখি যে কতগুলো মানুষ লাইন ধরে যাচ্ছে
এবং সবার সাথে একটি করে লাশ, অনেকগুলো লাশ। এবার উনি মানে উনি নিজেই প্রত্যক্ষ করলেন। এটা খুব অদ্ভুত ব্যাপার। কিন্তু তো সে বলল যে আচ্ছা ভাই ঠিক আছে, আমি একজন বুজুর্গকে চিনি, নদীর ওপারে যেতে হবে। ঢাকার নদীর উপরে, ঢাকার ভেতরেই তো এখন পরে কেরানীগঞ্জ, তো নদীর উপরে যেতে হবে সে বলে। আচ্ছা। তো নদীর উপরে নিয়ে যে সে কুই চিপা চাপা দিয়ে তাকে এমন এক জায়গায় নিয়ে যায়, এক বুজুর্গ অনেক বয়স্ক, এবং তার ভাষা মতে তার বয়স নাকি অলমোস্ট 100 ক্রস করেছে। আচ্ছা। তো সেই বুজুর্গের কাছে বলল যে আমার এই ঘটনা ঘটেছে, এই হচ্ছে আমার সাথে। তো সে একটা সলিউশন দিল যে বাবা তুই নামাজ পড়া শুরু কর, আল্লাহকে ডাক, আমলে নাম, আর কোন দিকে না তাকিয়ে ওই এলাকা ছেড়ে 10 মাইল দূরে চলে যা, সার্কেল ধরে। আচ্ছা। দেখবি তুই ভালো হয়ে গেছিস। তো উনিও মনে মনে চিন্তা করলো না, ওনার কথাটা রাইট আছে, ওখান থেকে চলে গেলে হয়তো আমি কিছু আর ফিল করবো না, হয়তো বেঁচে যেতে পারি। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে তুই চলে যা। আর এই একটা গ্লাসে পানি ছিল, সেটাতে সে ফু দিল, ফু দিয়ে বললো যেটা তুই খা এবং বিসমিল্লাহ বলে খাবি। সে পানিটা খায় এবং ইনস্ট্যান্সে তার যখন চোখ খুলে সে দেখে তার ঘরের বিছানায় তার ঘুম ভাঙে। তার মাঝখানে কোনো কিছু, এর মাঝখানে তার কিছু মনে নাই, কিছু খুব ইনস্ট্যান্সে তার চোখটা খোলার পরে সে দেখে যে সে সকাল হয়ে গেছে এবং ঘুম ভাঙলো মাত্র। মানে পানিটা খেলো, জাস্ট চোখটা খুললো এবং অন্য একটা দিন সকালবেলা কতক্ষণ মাঝখানে কতক্ষণ গেছে সেটা তার কোনো আইডিয়াই নাই। তার কাছে মনে হলো আমি তো মাত্র পানি খেলাম, মাত্রই ঘুম থেকে উঠে গেলাম, ওটা দেখে আমার বাসার বিছানায়। খুব অবাক লাগার মতো ঘটনা রাসেল ভাই। খালি বললো যে আরেকটা কথা বলে দেই, ছোট্ট একটা কথা, যে আমি ওই পানিটা খাওয়ার আগে মাথা নিচু করে খাচ্ছিলাম, তো আমি একটি জিনিস দেখি যে লোকটি আমাকে নিয়ে গেছে, যে লোকের কাছে, যে হুজুরটি আর যে বুজুর্গ যে ছিল, তারা দুজন যখন আমাকে পানি দেয় তো মাথা নিচু করার সময় দেখি তারা কেউ মাটিতে বসেছিল না। তবে দুইজনই ভাসমান অবস্থায় ছিলেন। ওইটা তার কাছে এটার কোনো ডিসক্রিপশনই নেই রাসেল ভাই। ওকে। তো এরপরে তিনি ওই এলাকা ছেড়ে দেন রাসেল ভাই। এরপরে তার আর কোনো কিছুই, এরপরে কোনো কিছু ফিল করে নাই। রাইট, থ্যাংক ইউ আরিফ। আমরা দেখতে পাচ্ছি অনেকেই SMS করছেন, বিশেষ করে খুলনার অনেক SMS আসছে, সেই SMS পড়বো। তবে তার আগে একটা ঘটনায় যাই, সময় যেহেতু খুব কম। এই ঘটনার মেইন সাবজেক্ট আমার এক বন্ধুকে নিয়ে। ওর অনুমতি পাচ্ছিলাম না, তাই এতদিন লিখতে পারছিলাম না। কেমন বন্ধু? আজকে আমার ফ্রেন্ডটা অনুমতি দিল, বাট শর্ত নাম যেন প্রকাশ না হয়। তাহলে শুরু করলাম আমার ঘটনাটি। 2012 মের 7 তারিখের কথা। আমার বাসা নারায়ণগঞ্জের চাষারায়। আমাদের বাড়িটি হলো 2 তলা। 2 তলার ডান পাশের ইউনিটে আমরা থাকি এবং আমাদের নিজেদের বাড়ি এটা। অন্য সব কটা ইউনিটের ওপর নিচে ভাড়া দেওয়া। আমার ফ্যামিলিতে আমি, আমার বড় বোন আর বাবা মা থাকেন। বড় বোনের বিয়ে হয়ে গেছে, এখন শ্বশুর বাড়িতে থাকে। ওই সময় তাই আমার বাবা মাকে এক বিশেষ কাজে আমাদের গ্রামের বাড়িতে তারা যান এবং 2 দিন সেখানে তাদের থাকতে হয়। আমার বড় বোন শ্বশুর বাড়িতে থাকেন, তাই বাড়িতে শুধুমাত্র একাই থাকতে হয় আমাকে। আমি ছোট একটা বিজনেস করি, এর কারণে সারাদিন বাড়িতেই থাকতে হয়। একেবারে সন্ধ্যার পরে বাসায় আসি, বাইরেই থাকতে হয়, সরি। সেই দিনও একইভাবে সন্ধ্যার পরে আসলাম। যেহেতু আমি বাসায় একা থাকবো, তাই এক ফ্রেন্ডকে, ওর নাম ধরি এক্স, ফোন করে আমার সাথে থাকার কথা বললাম। ওই ফ্রেন্ড রাজি। আমার ওই ফ্রেন্ডটা বর্তমানে এক এমবেসিতে চাকরিরত অবস্থায় আছে, বুঝুন অবস্থা। রাত প্রায় 9টার দিকে আমার ফ্রেন্ড অর্থাৎ এক্স, আমরা বাইরের হোটেল থেকে আগেই আমাদের রাতের খাবারের জন্য খিচুড়ি কিনে নিয়ে আসলাম। এরপরে 10:30 দিকে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর আমরা দুজনে কথা বলতে বলতে আর টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝিনি। রাত 2:50 দিকে ওয়াশরুমে যাবার জন্য ঘুম ভাঙল। চোখ খুলে দেখি আমার ফ্রেন্ড এক্স বিছানায় নেই। আমার ফ্রেন্ডটি ওয়াশরুম থেকে এসে সবকটি রুম খুঁজলাম এবং বারান্দাও খুঁজে দেখলাম, কোথাও নেই। তখন সোজা ছাদে চলে গেলাম এবং আমি ভাবলাম যে নিশ্চয়ই ছাদে আছে। আমি সিঁড়ি দিয়ে উঠে ছাদের দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার দিয়ে তাকিয়ে আমি ছাদের দিকে তাকিয়ে শুধু এতটুকুই বুঝতে পারছি, চিৎকার দিয়ে নয়, ছাদের দিকে তাকিয়ে এতটুকুই বুঝতে পারছি যে ওখানে 3 জন
কিছু বোঝার আগেই কি যে হলো আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল তখনই কি যেন দুই হাতের ডানার দিকে ধরে রাখছে আমাকে এবং সোজা উপরের আকাশের দিকে উঠাতে শুরু করে দিয়েছে খুবই জোরে। আমি কিছুই বুঝতে পারছিলাম না তখন যে আমার সাথে কি হচ্ছিল, আমি এটা বুঝতে পারছিলাম না। একটু পরে একটা শব্দ আমার কানে আসলো, বলল যে ওর যেন কিছু না হয়। আমি বুঝতে পারলাম না যে এটা আমার ফ্রেন্ডের কথা বলার শব্দ কিনা। আমার ফ্রেন্ডের কথা বলার শব্দ এটা আমি বুঝতে পারলাম সেটা, এবং আমার আর কিছুই খেয়াল নেই। যখন চোখ খুললাম তখন দেখি আমি রুমের বিছানায় এবং আমার বন্ধু নামাজ পড়ছে নিচে। আমি উঠে বসলাম। আমার দুই হাতের ডানায় খুব ব্যথা। ওখানে কে যেন ধরেছিল, সে আঙুলের ছাপ তখনও লেগেছিল। আমার বন্ধু নামাজ শেষ করে আমার পাশে এসে বসল। আমি ভয়ে কিছুই বলতে পারছিলাম না। আমার ফ্রেন্ড আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, ভয় পেয়েছিস? কিচ্ছু না, আমি তোর বন্ধু, অন্য কিছু না। আর এই কথাটা কোনোদিন কাউকে বলবি না, তাহলে তোর খুব ক্ষতি হবে। তুই যেন কাউকে কিচ্ছু না বলিস, এর জন্য আমি তোর দুইটা কাজ করে দেব। একটা হলো বিজনেসের প্রবলেম চলছে তোর যেটা, সেটা আমি সলভ করে দেব, এবং আরেকটা যেটা সেটা হচ্ছে বিশ্বাস করবেন কি রাসেল ভাই, আমার বিজনেসের প্রবলেমের কথাটা ও জানে আগে থেকেই। সেটা হচ্ছে যে আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার ভাইয়ের যে প্রবলেম সেই প্রবলেম দূর করে দেবে। আমার বিজনেসের কথা আগে থেকে জানতো, কিন্তু আমার বোন আর দুলাভাই, অর্থাৎ দুলাভাই বোন আর দুলাভাইয়ের যে ফ্যামিলির যে প্রবলেম, এটা ফ্যামিলির মানুষ ছাড়া আর কারো জানা ছিল না। তাহলে আমার ফ্রেন্ড জানলো কিভাবে? আমি কিছুতেই বুঝতে পারলাম না। আমিও কিছু জিজ্ঞেস করিনি ভয়ে। ও শুধু বলল, আমি শুনে হা 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 করলাম শুধু, আর কিছু বললাম না। তার 2 দিন পরের কথা, আমার বিজনেসের প্রবলেম সত্যি আর থাকলো না। আর তার চেয়েও বড় কথা হলো যে আমার দুলাভাইয়ের সমস্যাটা সলভ হওয়ার মতো ছিল না। ওদের প্রায় ডিভোর্স হয়ে যাবার কথা ছিল। অবশ্য আকস্মিকভাবে তাও মিটে গেল। আমি কখনো কাউকে এই কথা বলিনি ভাই। এই এখনো পর্যন্ত আমরা খুবই ভালো বন্ধু হয়ে আছি। আমি ওকে ওই ব্যাপারে কিছু জিজ্ঞেস করিনি। আমার কোথাও কোনো প্রবলেম হলেই, ছোট বা বড় যেটাই হোক না কেন, ওকে বলি, কিন্তু সলভ করার কথাটা বলি না। বলার পরে দেখি একাই সব ঠিক হয়ে গেছে। আর ও যখন যাকে পারে এইভাবে তাকে হেল্প করে, কিন্তু কাউকেই কিছু বুঝতে দেয় না। আমি যেন কখনো ওকে জিজ্ঞেস করি না। এখানেই শেষ করলাম রাসেল ভাই, ভালো লাগলে। যাই হোক, আমরা এখন শুনি সাবিলার ঘটনা। আমার ঘটনাটা শুরু হয় ডিসেম্বর মাসে 2015-তে। জি। আমার অপারেশন হয় অ্যাপেন্ডিক্সের। জি। আমি যেদিন অপারেশন হয় তার 6 দিন পর আমি রাতে বিছানায় একলা ছিলাম হসপিটালের বেডে। জি। হসপিটালের বেডে রাত প্রায় 3টা বাজে। 3টার দিকে মানে বিছানার নিচে একটা শব্দ হয়, শব্দে ঘুম ভেঙে যায় আমার। শব্দটা একতালেই চলছিল। মনে হচ্ছিল বিছানার নিচে কেউ একজন আছে যে শব্দ করছে। আচ্ছা। পরে মানে বিছানার নিচ থেকে কান্নার শব্দ আসে, আবার মাঝে মাঝে হাসিরও শব্দ আসে। তখন আমার মা বাবারা ছিল না। আচ্ছা। পরে যখন আমার নানু আমার রুমে ঢুকে, তখন আমি চিৎকার করি, আমার বাবা মা সবাই আসে। আসার পর আমি বলি যে বিছানার নিচে কিছু একটা আছে। তখন আচ্ছা, আমার আম্মু দেখে একটা টেনিস বল। টেনিস বল? হ্যাঁ। আচ্ছা। আর হসপিটালে সচরাচর টেনিস বল থাকে না, আর আমার অপারেশনের রোগী, আর টেনিস বল থাকার কথাও ছিল না। তারপর থেকে যখন বাসায় আসি বিভিন্ন ধরনের ঘটনা ঘটে আমার সাথে। এরকম বিভিন্ন ধরনের নানা ধরনের ঘটনা ঘটে। মানে আমার চুল ধরে টানে, আমার সাথে কথা বলতে চায় কেউ একজন। আমি মানে কিছু একটা দেখি, কিছু একটা ফিল করি, আমার কাছে এসে কান্না করে, আমার পাশে থাকে, এটা বুঝতে পারি। আমার ফ্যামিলিতে কেউ এসব বিশ্বাস করতো না। আচ্ছা, টেনিস বলটা হঠাৎ করে হসপিটালের ভেতরে আপনার বেডের নিচে কিভাবে আসলো? হসপিটালের বেডের নিচে কিভাবে আসলে এটা কিছু আমি জানি না, কিন্তু ওখানে থাকার কথা ছিল না, কারণ আমার কোনোভাবেই থাকার কথা ছিল না। রাইট। এবং তারপর থেকেই সমস্যাটা শুরু হয়ে গেছে। ওকে। তারপর একদিন মানে 24শে ডিসেম্বর রাত 3টার সময়
আচ্ছা, তার আগে বলি, আপনি টেনিস বলটা টাচ করেছিলেন বা বাসায় নিয়ে এসেছিলেন এরকম কোনো না, কিছু? টেনিস বলটা বাসায় নিয়ে আসা হয়নি। টাচ করেছিলেন? না, টাচও করা হয়নি। আচ্ছা, ওকে। তারপর থেকে রাত 3টার সময় আমার বিছানার পাশে কান্না শুরু হয়। তখন কান্নার শব্দটা একটু ধীরে ধীরে বাড়তে থাকে। প্রথমে আসতে হয়, প্রথমে তারপর আস্তে 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 বাড়তে থাকে। আচ্ছা। দেন আমার নানু আমার পাশে শুয়েছিল। নানুকে যখন জাগিয়ে তুলি, তখন নানু দেখে আমার মাথার কাছে একটা ঘন কালো ছায়া আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা। তখন নানু জোরে জোরে আয়াতুল কুরসি বিভিন্ন ধরনের সূরা পড়া শুরু করে। তখন হাসির শব্দটা আরো বেশি বিকট ভাবে হয়। তখন ওই ছায়াটা ঘরের এক পাশ থেকে এসে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। তখন আমাদের ফ্যামিলির সবাই বিশ্বাস করে। দেন 3 জানুয়ারি 2016-তে আমার বিকালবেলা আমি ঘুমাচ্ছিলাম। ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখি, যে স্বপ্নে একটা মেয়ে আমাকে মারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, স্বপ্ন থেকে আমি যখন উঠি, হ্যাঁ, স্বপ্নে আমাকে যে যে জায়গায় মারা হয়েছে, ঘুম থেকে ওঠার পর সেই জায়গায় প্রচন্ড ব্যথা, আর আমার হাতেও কাটার দাগ ছিল। একজন যে হাত আমার চেপে ধরেছে, সেই দাগটা ছিল। তারপর থেকে আমার অসুস্থ, যখনই কিছু একটা দেখি তখন আমার অসুস্থ হয়ে যায়। এখনো ডক্টর ঠিক মতো ধরতে পারেনি যে আমার কি রোগ হয়েছে। কিন্তু আপনি ছাপটা পান, ঘুম থেকে ওঠার পর ছাপটা পান। আর স্বপ্নে যিনি মারেন তার চেহারা কিরকম? তার চেহারা একটা মেয়ে, অনেক লম্বা চুল, চোখ বড়। আর আরেকদিন ঘটনা ঘটছে, আমি সেলফি তুলতেছিলাম, আমার সেলফির পাশে চোখ ছিল। আচ্ছা। আমি সেলফি তুলতেছি, আমার পাশে একটা চোখ ছিল। সেটা না হয় ধরলাম আমি, টেকনিক্যাল ডিফিকাল্টিজ হতে পারে, কিন্তু বা কোন ধরনের অন্য ঝামেলা হতে পারে, বা ক্যামেরার সমস্যা হতে পারে, হতেই পারে। বাট স্বপ্নে যে মেয়েটাকে দেখেন, এই মেয়েটার সাথে আপনার বাস্তবে কোনোদিন কি কোনো দেখা হয়েছিল, বা এর সাথে কোনো পরিচয় আছে আপনার? আমি একদিন বই পড়ছিলাম, আমাদের জানালা সেটা অনেক বড় একটা জানালার কাঁচের জানালা, আর উপাস থেকে দেখা যায় সবকিছু। আমি একটা মেয়ে দেখি, সেম মেয়ে, যে মেয়েটাকে আমি স্বপ্নে দেখেছি, সেই মেয়েটা বসেছিল। যখনই আমি ভয় পেয়ে উঠে বসি, মেয়েটা সেখানে ছিল না। কিন্তু সেই মেয়েটাই আমাকে স্বপ্নে আমাকে মারে। এই মেয়েটাই মারে? তারপর থেকে আমি এখন অসুস্থ। যখনই কোনো কিছু একটা ঘটনা ঘটে, আমার জ্বর উঠে, আমার বমি হয়, এই ধরনের ঘটনা ঘটতেই আছে। ওকে, আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো। আমরা তার মাঝখানে আমরা চলে যাব একটু বাবু ভাইয়ের কাছে। আমার বাবু আমাদেরকে এবার ঘটনা বলবেন, এবং ঢাকা রিলেটেড ঘটনা। আমরা সবাই জানি যে উনি ঢাকাতেই থাকে এবং ঢাকার লালমাটিয়ায়। সো আমরা তো ঢাকার এপিসোড করছি, তো আমরা ঢাকার ঘটনা শুনি আপনার কাছ থেকে। হ্যালো লিসেনার্স, এই কাহিনীটা অ্যাকচুয়ালি মিরপুরের ঘটনা। আচ্ছা। এটা রুবেল নামে একজন শেয়ার করেছে আমার কাছে। সে মিরপুর 14 নম্বরে থাকতো। সেখানে একটা কোয়ার্টার ছিল আগে, এখন আছে কিনা আমি জানি না, ব্যাটালিয়ন বলতো ওটাকে। আচ্ছা। হ্যাঁ, ব্যাটালিয়ন কোয়ার্টারে ওখানে থাকতো আর কি। ওকে। তো যাই হোক, তো উনি ওখান থেকে রুবেল যিনি ছিলেন আমার থেকে অনেক বড় বয়সে, সিনিয়র আর কি। তখন উনি ইয়াং, ওনার তো টিনেজার ছেড়িয়ে গেছেন আর কি তখন বয়স। তো উনি রাতের বেলা চলাফেরা করতেন, আড্ডা মারতে যেতেন, এবং আপনার মিরপুর এলাকা শেওড়াপাড়া এরকম জায়গা দিয়ে ঘুরে ঘুরে আসতেন। তো ওনার বাসা আসার জন্য ওনাকে একটা শর্টকাট ব্যবহার করতে হতো, সেটা হচ্ছে ইব্রাহিমপুরের মধ্যে দিয়ে উনি আসতেন আর কি। আচ্ছা। তো একদিন উনি এরকম আসছেন ওখান থেকে হেঁটে হেঁটে, তো রাত হয়ে গেছে, তো ওখানে একটা পুকুর ছিল। তো উনি হঠাৎ খেয়াল করে দেখলেন যে পুকুরের পাড়ে মনে হচ্ছে যে কিছু একটা ইটস লাইক একটা পশুর মতো, লাইক কাইন্ড অফ কুকুর টাইপের একটা কিছু বসে আছে, কিছু একটা খাচ্ছে বা সামথিং লাইক দ্যাট। তো সে ফার্স্টে কুকুর মনে করে বা ইগনোর করে, রাতের বেলা একটা এরকম থাকতেই পারে, রাস্তার মধ্যে পুকুর পাড়ে কুকুর টুকুর থাকতে পারে। তো সে যখন কাছে চলে আসে, তখন দেখে যখন একটা না একটার সাথে 3-4টা মনে হলো বাতাস থেকে অদৃশ্য থেকে জেনারেট হলো 2-3টা, এবং তার দিকে তাকালো। তার দিকে যখন তাকালো, সে বলল যে জিনিসটার চেহারা ছিল জাস্ট লাইক কাইন্ড অফ লাইক মানুষের মুখের মতো, জাস্ট কুকুরের মুখের মতো না, শরীরটা ওরকম, চেহারা মানুষের মুখের মতো, এবং জল জল করে তাকে আছে, এবং সেগুলোর মুখের মধ্যে লাইক পচা মাছ টাছ টাইপের খাবার। তো সে না খুব ভয় পেয়ে যায় জিনিসটা দেখে, অ্যাবনর্মাল একটা জিনিস। তো উনি এটা দেখে উনি করে কি, কিছুক্ষণ দাঁড়া যায়, দোয়া পড়ে। তো দোয়া পড়ে আর কি। তখনকার ওনার যে স্টেটটা ছিল আসলে ওইরকম ভাবে চিন্তা করার মতো না, বেশ ভয় পাচ্ছিল সে।
তো সে হাঁটা শুরু করে আবার ভয় মানে সাইড হয়ে হাঁটা শুরু করে। তো তারপর থেকে সে যেটা দেখে যে একটু পরপরই তাকে ফলো করে করে ওই জিনিসগুলো আসতেছে। আচ্ছা। এবং ফলো করার জিনিসটা হচ্ছে এরকম যে হেঁটে আসা না রাসেল ভাই, এটা লাইক মানে মনে হচ্ছে কিছু আছে আবার কিছু নাই, ধোঁয়াশা টাইপের। লাইক অনেক সময় আমরা মরিচিকা দেখি না, জাস্ট লাইক দ্যাট, সেইভাবে। এবং জিনিসটা তার বাসা পর্যন্ত তাকে ফলো করে আসে এবং ওই রাতে তার প্রচন্ড জ্বর হয়। আচ্ছা। এবং জ্বর হওয়ার পর থেকে সে অসুস্থ হয়ে যায় বেশ, এবং তখন সে খেতে পারতো না, করতে পারতো না, মানে নর্মাল লাইফ লিড করতে পারতো না। এবং প্রায় সে ওই একটা অন্ধকার ছায়ার মতো দেখতো, তার বাসার আশেপাশে ঘোরাফেরা করে। এবং ওই যে জায়গাটা ছিল, যে গলিটা যেখান থেকে আসতো, ওই জায়গাটার নামে নাকি রাসেল ভাই এখনো মানে তখন পর্যন্ত উনি বলছে, তখন পর্যন্ত জায়গাটা বেশ মানে বদনাম ছিল একটা জায়গা। ইব্রাহিমপুর থেকে 14 নম্বর যাওয়ার পথে একটা গলি ছিল, আচ্ছা। এখন আছে কিনা আমি জানি না। তো যাই হোক, উনি ওটাতে অনেকদিন সাফার করে, এই অন্ধকার এই প্রবলেমটা দিয়ে সাফার করে। পরবর্তীতে উনি এটা মানে বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে আস্তে আস্তে উনি এটা থেকে রিকভার করেন আর কি। আচ্ছা, এটা ছিল আপনার কাহিনী। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপাতত ঘটনা আমরা শুনে আসবো। আমাদের সঙ্গে আরো নতুন অতিথি যোগ দিয়েছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার কথা শুনবো আমরা। সারার। জি সারার, আপনি ঢাকার ঘটনা বলবেন, রাইট? আমি একটু উল্লেখ করে নেই যে কিছু কিছু সময় দেখা যায়, একটু আগের যে ঘটনাটা আমরা শুনলাম, যে একজন ভদ্রলোক যিনি কিনা মগবাজারে থাকতেন, তার সাথে অনেক প্রবলেম হতো। তারপরে তিনি সেই মগবাজার থেকে তার বাড়িটা শিফট করে 10 মাইল দূরে নিয়ে গেলেন এবং তিনি ভালো ছিলেন। কিন্তু এখন যে ঘটনা শুনবো, সেই ঘটনাটা সেটা থেকে একেবারেই আলাদা। আপনারা শুনলেই বুঝতে পারবেন এবং আমরা সরকারের কাছে সেই ঘটনাটা শুনবো। জি, এই ঘটনাটা অ্যাকচুয়ালি স্টার্ট হয় যখন আমার বাবা পেটে ছিল, আমার দিদার। সো আমরা জানি যে আগের কালে বাসাগুলো, আমার বাবার বাসাটা অ্যাকচুয়ালি লাইক হোম টাউন, লাইক যেখানে জন্ম হয়েছে সেটা ফরিদপুর ছিল। সো ওখানের বাসাগুলা যেখানে জন্ম হয়েছে, ওই বাসাটা ছিল টিন শেডের, রাইট? সো যখন আমার বাবা কনসিভ করেছিল লাইক বাবাকে, তখন ওখান থেকে প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয় অনেক রকমের। যেমন নর্মালি অনেক সময় শোনা যেত যে টিন শেডে চাল ছিল যেটার উপর দিয়ে মানুষ হাঁটাহাঁটি করত এবং অন্য মানুষ ঢিল দেওয়ার আওয়াজ হতো, কিন্তু ওটা অনেক রাতে, যেটা নর্মালি হওয়া সম্ভব ছিল না। এন্ড দেন অনেক ধরনের শ্যাডোজ দেখা যেত, তো যেগুলো নর্মালি আমরা দেখি না। এবং ওরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর মধ্যেই আমার বাবার জন্ম হয়। সো বাবা জন্ম হওয়ার পরে আমরা যেমন জানি যে নর্মাল বাচ্চাদেরকে সাজানো হয় কপালের মধ্যে কালো টিপ দিয়ে, এটসেট্রা। সো ওইভাবে করে আমার বাবাকে কপালের মধ্যে কালো টিপ দিয়ে একদিন রোজার সময় আমার 2 বড় ফুপ্পি নিয়ে বের হলো। সো বারান্দার মধ্যেই ঘোরাঘুরি করছে, বারান্দায় দোলনা ছিল, দোলনায় শুয়ে ওরা গল্প করছে নিজেদের মতন। তার মধ্যে আজান পড়ে। আজান পড়ার পর ওরা ইফতারি করার এক্সাইটমেন্টে বাবাকে ভুলে ওখানে ফেলে দিয়ে চলে যায় ইফতারি করতে। সো আজান পড়ার সাথে সাথে তো সূর্য আস্তে আস্তে ডুবছে। সো সূর্য ডুবার সাথে সাথে আমার বাবা কান্না শুরু করে এবং সেই কান্নাটা লাইক আনস্টপেবল, যে লাইক ওটা কন্টিনিউয়াসলি হচ্ছে, মানে কোনোভাবে থামানো যাচ্ছে না। সো ওটার পরে আমাদের বাসার, মানে ও দিদার বাসার ওখানে এক বুজুর্গ লোক থাকতো, তার কাছে নিয়ে যাওয়া হয়, তাকে বাবাকে নিয়ে যাওয়া হয়। এবং তারপরে হচ্ছিল গিয়ে অনেক সুরা টুরা পড়ে ওই লোকটা পরে বাবাকে ঠিক করালো, তার কান্নাটা বন্ধ হলো। তো ওই লোকটা বারবার করে ওয়ার্ন করে দিল আমার দিদাকে যে আপনার ছেলেকে নেক্সট টাইম থেকে আর কোনো সময় কপালে কালো চিপ দিবেন না। তো আমরা যেভাবে জানি যে যখন আমাদের কোনো ট্রাবল আসে, আমরা ওটার উপায় পাই কিভাবে আমরা ওটাকে সলভ করবো। এন্ড দেন ওটা আমরা সুন যখন ট্রাবলটা কেটে যায়, আমরা কয়েকদিনের মধ্যে জিনিসটা আবার ভুলে যাই। সো এরকমই কিছু একটা হলো। আমার ফুপ্পিরা কয়েক মাস পরে এক্স্যাক্টলি একইভাবে বাবাকে কাজল দিয়ে কপালের মধ্যে আবার বের করে নিয়ে যায় এবং সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমার বাবা আবার কান্না শুরু করেন। এবং এবারে কান্নাটা একদম লাইক কোনোভাবেই থামানো যাচ্ছে না এবং লাইক অলমোস্ট লাইক মরে যাওয়ার মতন কান্না করছে, একটা বাচ্চা ছোট। সো অনেক চেষ্টা করার পর ওই লোকের কাছে নিয়ে যাওয়া হলো আবার। ওই লোক এখন বলে আমি তো এবার ঠিক করবো না আপনার বাচ্চাকে। আমি বললাম আপনাকে কোনো সময় যেন না দেয় হয়, তারপরেও আপনারা দিলেন, তো আমি এখন ঠিক করতে পারবো না আপনার বাচ্চাকে। পরে আমার
মানে দিদা অনেক রিকোয়েস্ট করার পর সে দোয়াদৌড় শুরু করলো এবং কিছুক্ষণ পর হচ্ছিল গিয়ে বাবা ঠিক হয়ে গেল এবং বললো যে নেক্সট টাইম যদি কালো টিপ দেওয়া হয় আপনার বাচ্চাকে আর বাঁচানো যাবে না। অদ্ভুত ব্যাপার, আমরা সাধারণত কালো টিপ দিয়ে হচ্ছে নজর এড়ানোর জন্য, কিন্তু এখানে পুরো জিনিসটা উল্টো ঘটলো। আচ্ছা, বলে যে আপনার বাচ্চাকে যখনই কালো টিপ দেওয়া হয় কিছু একটার সামথিং একটার নজর লাগে ওর দিকে, যেটার জন্য এই কান্নাটা শুরু করে। সো গ্রোয়িং আপ আমার বাবা অনেক নটি চাইল্ড ছিল, রেকলেস ছিল অনেক বেশি। সো হি হ্যাড অলওয়েজ লাইক ওর অনেক বেশি ইন্টারেস্ট ছিল এসব জিনিসে। সো এসব জানার পরে বাবা গ্রোয়িং আপ এগুলো জানলো, এন্ড বাবা যেহেতু একটা গভর্নমেন্ট সার্ভিস করে, সো বাবা ডিফারেন্ট জায়গায় পোস্টিংস হয়। তো সিলেটে পোস্টিং ছিল এই জন্য, এবং সিলেটে বাবা একটা কোর্স করতে গেছিল। সো বিল্ডিংটা যেমন ছিল ওটা আই শেপের বিল্ডিং, এবং বাবার গ্রাউন্ড ফ্লোরের রুম সবচেয়ে কর্নারে। সো বাবা প্রত্যেকদিন রাতে 9টা-10টার দিকে এরকম একা একা ছাদে যেত। ছাদে যেয়ে বলতো যে কে আমার সাথে থাকতে, আমার দিকে নজর লাগাতে ছোটবেলা, সাহস থাকলে আমার সামনে আসো। সো এরকম একদিন করলো, 2 দিন করলো, 3 দিনের দিন বাবা যখন ছাদে গেল, বাবা ফেল্ট আ বিট উইয়ার্ড, যেটা ইউজুয়ালি হয় না, বিকজ হি ডাজন্ট বিলিভ, কোন সময় এসব বিলিভ করে না, ট্রাস্ট করতো না, এইসব বলে কিছু হয় না আসলে, এগুলো সব লেম। সো এগুলোর পরে বাবা আবার একইভাবে করলো এবং 12টার দিকে বাসা চলে আসলো, রুমে এসে ঘুমালো। এবং নর্মালি কি হয়, বাবা শোয়ার আগে সব দরজা জানালা লক করে শোয়, কিন্তু আনফর্চুনেটলি আর সারপ্রাইজিংলি সেদিন বাবার পায়ের কাছে বা মাথার কাছে দরজাটা খোলা ছিল। সো ঘুমাচ্ছে, ঠিক মিড নাইটের দিকে 1:30-2টা, এই সময় আবার হঠাৎ করে ঘুম ভাঙে এবং বাবার মনে হয় যে বাবার সাথে there is someone, বাবা is not alone. ওকে। তো বাবা যেহেতু করিডোর থেকে হালকা লাইট আসছে, ওই লাইটের মধ্যে মোটামুটি ক্লিয়ারলি দেখা যায়, এবং বাবা দেখতে পারলো যে বাবার পায়ের কাছে একটা অসম্ভব সুন্দর মেয়ে দাঁড়ানো। মেয়েটা দেখতে মানে আমরা হিন্দুদের দুর্গা যে মূর্তিটা দেখি অলমোস্ট ওটার মতন দেখতে, জাস্ট ডিফারেন্স হচ্ছিল গিয়ে নর্মাল মেয়েদের চুল থাকে নিচ দিকে ছাড়া, ওই মেয়েটার চুল ছিল আকাশে উড়া, মানে অপোজিট ডাইরেকশনে উপরে ছিল এবং গোল হওয়া, ছড়ানো সব জায়গায়, এবং চোখগুলা রক্তের মতন লাল ছিল, এবং এক দৃষ্টিতে খুবই রাগ হয়ে বাবার দিকে তাকিয়ে আছে। সো বাবা এটা দেখে মানে এমন ভয় পায়, বাবা বলা শুরু করে যে তুমি এখানে কেন এসেছো, তুমি এখান থেকে চলে যাও, এই মুহূর্তে চলে যাও। এবং এটা বলার পর সে নড়ে না কোনো দিকে, এবং একটু পরে তার বাম হাতটা উঠালো, এবং ওটার মধ্যে সে একটা মেয়ের চুল মুঠি করে ধরা ছিল, এবং এই মেয়েটার গলা কাটা ছিল। এটা দেখার পর বাবা প্রচন্ড ভয় পেয়ে আয়াতুল কুরসি পড়া শুরু করে, এন্ড দেন আয়াতুল কুরসি যত পড়ে ওই মেয়ে আরো রাগ হয়, আরো লাইক ভিশিয়াস ভাবে তাকায় বাবার দিকে। সো ওভাবে করে আস্তে আস্তে আয়াতুল কুরসি পড়তে পড়তে ওই মেয়েটা আস্তে আস্তে ফ্লোট করা শুরু করলো, মাটির থেকে ফ্লোট করে আস্তে দরজা দিয়ে ভ্যানিশ হয়ে যায়। ওকে, বাট একটা জিনিস, সেটা হচ্ছে আপনার বাবার জীবনে এই সমস্ত ঘটনা ঘটেছে, আপনাদের ফ্যামিলি মেম্বার আরো 2 জন আছেন এখানে, আপনার মা আছেন, আপনার নামটা একটু প্লিজ বলবেন? আমি ঈশ্বর ভাই। জি, আমি সারের ভাইয়া। আচ্ছা, সারের ভাইয়া। সারের আম্মুর সাথে আমি একটু পরিচয় হই, আমরা একটু জাস্ট একটু পরিচিত হই। জি, আমি তানিয়া। ওকে, তো আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি আমরা শুনছিলাম আপনার কাছ থেকে যে এই যে ওরা বলছিল যে ওনাদের বাবার যে সমস্যাটা ছোটবেলায় হয়েছিল, কিন্তু সেই সমস্যাটা রেশ ধরে এই মেয়েটিকে কি আপনারা কেউ দেখেছেন, আপনাদের 3 জনে কেউ দেখেছেন যে মেয়েটির কথা উনি বলেন? না, আমি ঠিক আসলে মেয়েটা কেমন ছিল বা কি সেটা তো আমি জাস্ট এমনি শুনেছি, আমি কখনো ওভাবে করে তো কিছু যেহেতু এটা আমি বলতেই পারবো না, কিন্তু আমি এটুকুই বলতে পারি, একটা সময় যেহেতু আমার হাজবেন্ড গভর্নমেন্ট সার্ভিস করেন এবং বিভিন্ন জায়গায় তার পোস্টিং থাকে, আমরা একটা হিলি এরিয়াতে যে কোনো একটা প্লেসে, ওখানে একবার, তখন আমার বাচ্চারা খুব ছোট, ওদেরকে নিয়ে আমি ওখানে গেলাম। আর তার চেয়েও আগে আমি বলি, আমার বড় ছেলে যখন আমি কনসিভ করি তখনও এই ধরনের কিছু অ্যাবনর্মাল ব্যাপার, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আমার বাসায় ছিল, বিকজ ওর বাবা একটা ভাইটাল পোস্টে ছিল এবং ওকে খুব বিজি থাকতে হতো, আমি অলমোস্ট একাই থাকতাম।
সেই সময়টায় আমাকেও কিছুটা জিনিস, এই ধরনের জিনিস ফেস করতে হয়েছে, এবং আমি তখন জিনিসটাকে আসলে এভাবে দেখতাম যে হয়তো আমি প্রেগনেন্ট, সো সেজন্যই হয়তো আমি হয়তো ভয় এরকম, পাচ্ছি। হ্যাঁ, রাইট, অনেকেই বলেন যে এই সময়টা হ্যাঁ, অনেক রকম অনেক চিন্তা রকম, আসে মাথায়, সেটাই। রাইট। ওটা থেকেই, বাট আমি ওটাকে কখনো সিরিয়াসলি ওভাবে কিছু ধরিনি। তারপর যখন একটু বড় হলো, আর যখন সেই হিলের একটা জায়গায় আমরা গেলাম, ওখানে যাওয়ার পর একদিন মধ্যরাত্রিতে, আমি ঠিক সময়টা বলতে পারবো না, কিন্তু মধ্যরাত্রিতে আমি একটু মানে ওয়াশরুমে যাব, হঠাৎ আমি তাকিয়ে দেখলাম আমার পায়ের কাছে একটা বড় জানালা ছিল, জি, খুব বড় একটা জানালা ছিল। তো আমি পর্দাটা সরানো ছিল, আমি ওখানে হঠাৎ করেই আমার চোখটা গেল এই জন্যে যে আমি দেখতে পেলাম যে আমি নিজেই ওখানে দাঁড়ানো আছি জানালার বাইরে। আচ্ছা, আমি দাঁড়ানো আছি, আপনি নিজেকেই দেখতে পাচ্ছেন? আমি আমার নিজেকে দেখতে পাচ্ছি। সেটা একটা ভয়ঙ্কর একটা ফিলিংস, এটা আমি এক্সপ্লেইন করতে পারবো না। এক্স্যাক্টলি ঠিক সেই রকমই, যেরকম চুলগুলো উপর দিকে, একটা মানে অদ্ভুত অবস্থা চুলে, আর চোখটা ভীষণ টকটকে লাল এবং খুব রাগী চোখে আমি আমার নিজেকেই দেখছি। এবং আমি এতটাই ভয় পেলাম যে আমি ওর বাবাকে তখন ডেকে তুললাম, আমি এবং সাথে সাথে আমি আর কিছু তখন আর কিছু আমার মানে এর পরের অংশ আমার আসলে আর কিছু মনে নেই। আচ্ছা, একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা বলছিলেন যে আপনাদের বাসায় আপনারা সবাই ফিল করেন যে আপনারা সবসময় একা না, হ্যাঁ, কেউ কিছু মানে কিভাবে ফিল করেন, মানে কিভাবে বুঝতে পারেন যে এটা- আপনি একটা হামাগুড়ি দেওয়ার কথা বলছিলেন? জি, জি। জি, একটু বলেন তো আমাকে এটা একটু। হচ্ছে কি, যখন আমরা একটা লম্বা সময় যদি এমন হয় যে আমরা 3 জন আছি কি জি। আমরা 2 জন আছি, তাহলে কিন্তু ব্যাপারটা ওভাবে কিছু হচ্ছে না। যখনই আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা ভাবে থাকছি তখন ব্যাপারটা না, কিন্তু আমরা 4 জন একসাথে যখনই কোনো বাসায় একটু বেশি দিন আমরা থাকি, সেটা বছর 3 4 এই ধরনের কোনো কিছু, তখনই এই ব্যাপারটা কিন্তু কাজ করে। আচ্ছা, কাজ করে। এবং এখন যেটা হচ্ছে, ওর বাবার সাথে আগে কি হয়েছে সেটা আমি আমার এখানে মনে মুখ্য হয় বিষয় না এখানে, না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটা এখন যেটা মুখ্য হচ্ছে না। যে আমরা বাকিরা যারা আছি তারা সাফার করছেন, আমরা সাফারটা করি, হ্যাঁ, বা আমরা সাফার বলবো না কি বলবো জানি না, আমরা ফিল করেন বা হ্যাঁ। ফেস করেন ব্যাপারটা, রাইট। আচ্ছা, কি ফিল করেন বলেন তো, বা কি ফেস করেন আপনারা, কি ফিল করেন যে ঘর বাসায় কে থাকতে পারে, তার সে কেমন, বা এই যে হামাগুড়ির ব্যাপারটা, এটা কিভাবে আপনার মাথায় আসলো, বা একটু যেমন- যেদিন হামাগুড়ি দেওয়ার ব্যাপারটা আসলো হামাগুড়ির ব্যাপারটা আমি একেবারেই জাস্ট হাঁটু দিয়ে একটা আমি যেখানে ছিলাম, যেটা আমি বলছি যে একটা বাইরের একটা কান্ট্রিতে আমরা ছিলাম, 3টা বছর ছিলাম ওখানে, এবং সেখানে যেটা ছিল যে আমাদের ফুল বাসাটা ছিল আপনার কার্পেটিং করা ছিল। এখন সেখানে পায়ের কোনো শব্দ হবে না, খুব right. জোরে কেউ যদি পা ফেলে তাহলে ধুপ ধুপ করে কোনো শব্দ হয়তো হবে। সেক্ষেত্রে আমরা যেটা ফিল করতাম যে 4 হাতের পায়ের একটা শব্দ, আচ্ছা, খুব জোরে কেউ ধুমধুম করে শব্দ করছে, এবং হাঁটুর মুড়ে ওখানে বসে দেন মানে মনে হতো যে উকি দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা। এবং সেই ফিলিংসটা আমি আসলে এক্সপ্লেইন করতে পারবো না, এটা কেমন করে কি আমি এটার কোনো এটা ব্যাখ্যা নেই আপনার আমার কাছে, নেই। এবং আপনি বুঝতে পারেন যে এই মানুষটার অস্তিত্ব আপনাদের ফ্যামিলিতে আছে। আমি একটু পাশে আপনার আর আমি হচ্ছে আপনার নামটা একবার একটু প্লিজ বলবেন। ঈশ্বর, আপনিও কি এরকম ফিল করেন যে আপনার বাসায় মানে আরো একজনের অস্তিত্ব আছে? কখনো ফিল করেছেন এরকম মনে হয়েছে? বাসায় যেমন এই যে হাঁটাহাঁটির যে আওয়াজগুলো বলছে, এই আওয়াজ আমি শুনতাম, অনেকদিনই শুনতাম, বাট অ্যাজ আমি কখনো ইউজুয়ালি জিনিসটাকে অতটা পাত্তা দিতাম না বা বিলিভ করতে চেতাম না, টু বি অনেস্ট। এই জন্য ইউজুয়ালি আমি হ্যালুসিনেশন বা কোনো এক্সপ্রেশন দিয়ে কাটিয়ে দিতাম। বাট কিছু কিছু যেমন কাহিনী যেগুলা আমার সাথে একটু বেশি সিরিয়াস যখন মনে হয়েছে, তখন আসলে এটা আমি যখন নিজেই এক্সপ্লেন করতে পারিনি, তখন আসলে বিশ্বাস করা ছাড়া উপায় ছিল না। যেমন আমার এরকম কুয়েতে আমরা যখন ছিলাম আর কি 3 বছর, তো আমার পরীক্ষা তখন চলছে, তো রাত্রেবেলা যেহেতু দাওয়াত, ফ্যামিলির দাওয়াত জন্য সবাই দাওয়াতে বাইরে, আমি আমার মতন বাসার সব লাইটস অফ করে আমার রুমে পড়ছি। তো আমার রুমে ঢোকার দরজাটা ছিল হচ্ছে গিয়ে যে আমার যে পড়ার টেবিল তার একটু পিছেই হাতের ডান দিকে। তো আমি আমার মতন পড়ছি টেবিলে, এবং পয়েন্ট টু বি নোটেড ইজ দ্যাট আমার দরজা যখন খুলতো, আমার দরজাটা একটু অয়েলিং প্রবলেম ছিল জন্য অনেক আওয়াজ হতো, ক্যাচ ক্যাচ শব্দ করতো। ক্যাচ ক্যাচ শব্দ করতো, এবং রুমে বাতাস বা অন্য কিছু আসার কোনো সিস্টেম ছিল না, ইট ওয়াজ কমপ্লিটলি সিলড অফ।
সেন্ট্রাল এয়ার কন্ডিশন থাকার কারণে ইট ওয়াজ সিল্ড অফ। সো আমি আমার মতন পড়ছিলাম ওই দিন। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এনকাউন্টার যখন আমি অ্যাকচুয়ালি জিনিসটা ফিল করেছি যে আমি আমার মতন পড়ছি। হঠাৎ বিকট আওয়াজ করে আমার দরজা খুলে গেল, যেটা বন্ধ ছিল দরজা খুলে গেল এবং ক্লোজড রুম। জি এটা একদম ক্লোজ রুমের দরজা হঠাৎ খুলে গেল। খুলে যাওয়ার পরের থেকে অ্যাজ ইফ আমার ঠিক রাইট বিসাইড মি যদি কেউ দাঁড়িয়ে থাকে, অবশ্যই আমি একটা প্রেজেন্স ফিল করতে পারবো। ফিল করলাম কেউ একজন দাঁড়িয়ে আছে আমার ঠিক পাশেই, একটু পিছন সাইডে দাঁড়ানো। তো আমি যেহেতু আমি ট্রাই করছি যে এটা যাতে আমি না ফোকাস করি, আমি আমার কাজ করার চেষ্টা করছি, কিন্তু এতটাই বেশি প্রেজেন্সটা বোঝা যাচ্ছিল যে আমি পড়া বন্ধ করে পরে পিছিয়ে তাকাতে বাধ্য হলাম। এন্ড যখনই তাকালাম, আমি তাকানোর সাথে সাথে এমটি একটা ফিলিং, পিন ড্রপ সাইলেন্ট, এমটি একটা ফিলিং, কোনো আওয়াজ নাই, শব্দ নাই, কোনো কিছু বোঝা যাচ্ছে না। তো আমি কিছুক্ষণ ওয়েট করে আবার আমি আমার পড়ায় ব্যাক করলাম। মনে করছি মনের ভুল হয়তো হবে, দরজা হয়তো এমনি খোলাই ছিল, আমি হয়তো বুঝিনি। বাট অ্যাজ সুন অ্যাজ আমি আবার পড়া শুরু করলাম, আমার দরজাটা আবার একা একা বন্ধ হয়ে যায়, ওই আওয়াজ করে বন্ধ হয়ে যায়। তখন আমি একটু ভয় পাই আর কি আসলে। আচ্ছা, আমার এইখানে আমি ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আপনারা তিনজন, আপনারা বলছিলেন যে কেউ কাউকে এরকম ভাবে বলতেন না যে আপনারা ভয় পাচ্ছেন। একটা পর্যায়ে এসে আপনারা জানেন যে হ্যাঁ তিনজনই দেখেন। এখন প্রশ্ন হচ্ছে তিনজনই কি আসলে, দুটো মাইকি অন করা আছে তো না, যে তিনজনই কি আসলে একই জিনিস দেখেন নাকি তিনজন তিন রকম জিনিস দেখেন? মোস্টলি আমরা তিনজন একই জিনিসই, আমাদের সবই একই রকমই এক্সপিরিয়েন্সেস হয়। মোস্টলি একই ব্যাপারই দেখি, একটু এদিক ওদিক হয়তো কাহিনী, বাট যে অকারেন্স গুলো হচ্ছে সিমিলার, তিনজনই দেখেছি। বাট ইউজুয়ালি আমরা শেয়ার করতাম না, কারণ যেহেতু একা একা দেখছি মনে করতাম হ্যালুসিনেশন অর সামথিং, এগুলো বলে আমরা আমি বলতাম না, কারণ আমি ভাবতাম বাচ্চারা ভয় পাবে এটা, আমি আর কি বলবো, কারণ আমি তো অনেকদিন আগে থেকেই এটা একটু একটু ফেস করছি। তো এটা বলে ওদেরকে আমি শুধু শুধু ভয় পাওয়াতে চান নাই আপনি? হ্যাঁ সেটাই। আর বাচ্চারা কেন বলতো না, ওরা হয়তো ভাবতো যে মাম্মা বিলিভ করবে না। হ্যাঁ। আপনারা বন্ধুদের সাথে কোনদিন মনে হয় শেয়ার করেন এগুলো? না, আসলে শেয়ার না করার আসল কারণ হচ্ছে গিয়ে মনে করতাম বিশ্বাস করবে না, হয়তো হ্যালুসিনেশন, মজা করবে। বাবা কিছু দেখেন কি আপনাদের বাসায়? না, বাবা ছাড়া আমরা সবাই দেখি। বাবা অ্যাকচুয়ালি মেবি বাবা দেখে, এবার বাবা দেখলেও বাবা কোন সময় বলে না আমাদের, বলে না, আমরা যাতে আরো ভয় না পাই, এই জন্য আমাদেরকে কোনো এক্সপ্রেস করে এটা নিয়ে কোনো কথা বলতে চায় না। হোয়াটএভার ইট ইজ, মানে আই হোপ হি ইজ লিসনিং টু আস। তো আচ্ছা, সো আমার মনে হয় যে মানে যদি এরকম সুযোগ হয় যে উনি আলাদাভাবে যদি কোনোদিন আসেন, তাহলে আমরা হয়তো ওর কাছ থেকে শুনতে পারবো। বাট আপনারা তিনজন সেম জিনিস দেখেন এবং আপনারা সবসময় মনে হয় যে আপনারা একা না, এবং আপনারা প্রত্যেকে কি আলাদা রুমে থাকেন? হ্যাঁ, অলমোস্ট আমরা আলাদা রুমে থাকি। এবং আপনি বুঝতে পারেন যে আপনার রুমে কেউ একজন আছে। হ্যাঁ, আপনার রুমে, আপনাদের বাসায় যিনি থাকুন না কেন, হয় তিনি একসাথে তিনটা রুমে থাকতে পারেন, আর না হয় তিনি খুব মানে সবসময় যাওয়া আসার মধ্যে পাইচারির মতো থাকেন, এই রুম থেকে এই রুম, এই রুম থেকে এই রুম, এই রুম থেকে এই রুম। এনিওয়েজ, আমরা থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এখানে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি যে আপনাদের এই সমস্যাটা কেটে যাবে। আমরা একটা ইমেইলে যাব এবং ইমেইলটা যেহেতু প্রত্যেকবারই আমরা একটা দেশি এবং বিদেশি ইমেল মিলিয়েই পড়তে হয়, কারণ কিছু করার নেই। সিঙ্গাপুর থেকে আমরা পেয়েছি এই ইমেলটি। আমাদের এখানে লিখেছেন যে SAE তে ক্লাস শুরু হওয়ার 18 দিন আগে আমি সিঙ্গাপুরে পা রাখি। ডর্মে সিট পাই, কিন্তু ডর্ম বলতে গেলে পুরো খালি। যদিও আমাদের কলেজ ফ্রি, তবুও নতুন জায়গা, নতুন মানুষ বলে নিজেকে গুটিয়ে রেখে নিজের রুমে আর বাইরে ঘুরে বেড়াচ্ছি। 4-5 দিন এভাবে কাটলো। সেদিন লাঞ্চ সেরে রুমে ফিরে সিগারেট ধরিয়ে বাইরে লবিতে দাঁড়িয়েছি। আমার ডিপার্টমেন্টের ক্যামেরা ইন্সট্রাক্টর আর ডর্ম সুপারকে আসতে দেখে সিগারেট নিভিয়ে দিলাম। আমার রুম থেকে 9 তলায় সি ইউনিটের শেষে সুপার আমার হালচাল জিজ্ঞেস করে কিছু রুলস বুঝিয়ে দিয়ে যাবার সময় আমাকে সাবধান থাকার জন্য বললেন। আমি অ্যাজ ইউজুয়াল ভেবে রুমে এসে চেঞ্জ করে আবার বাইরে বের হয়ে যাই। ওই দিন আমার চাকরি জীবন শুরু হবে সিঙ্গাপুরে। সানটেক কনভেনশন হলে কারিগরি সহকারী ছিলাম। ওই দিন কাজ বুঝে নিতে রাত অনেক হয়ে যায়। ডর্মে ফিরে ফ্রেশ হয়ে কানে হেডফোন লাগিয়ে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। ঘুমটা বেশ
মাঝরাতে ভেঙে গিয়েছিল, এটা টের পেয়েছি। আমার রুমে দুজন থাকার ব্যবস্থা, একটা বেড খালি। আমি পানি খাবো বলে বিছানা ছেড়ে দাঁড়িয়েছি, এন্ড আমার রুমের দরজা খোলা ছিল। ভাবলাম ক্লান্তজনিত কারণে হয়তো দরজা বন্ধ করা হয়নি। দরজা বন্ধ করার জন্য গিয়ে দাঁড়াতে কেমন একটা অস্বস্তি লাগছিল। দরজায় হাত দিতে হাই ভোল্টেজ শক খেলাম। ছিটকে ফুট 1.5 বিছানায় গিয়ে পড়লাম। তারপর শুরু হলো তাণ্ডব লীলা। রুমের আসবাবপত্র কেউ যেন আছড়ে মেরে নিচে ফেলছে। যা দেখলাম তার লিখার ভাষা নেই। আমার পাশের বিছানাপত্র মনে হলো কোনো ধারালো কিছু দিয়ে ছেঁড়া হচ্ছে, কেউ একজন ছিঁড়ছে। আমি তাকে দেখছি কিন্তু ঝাপসা, মনে হলো কালো রং, পশু জাতীয় কিছু একটা হবে, আবার পশু নয়। আমার স্পষ্ট মনে আছে আমি আলো নিভাইনি। এখন আলো নেই রুমে। বাইরে চাঁদের আলোতে যা বোঝা যায় ওইটুকুই। আমি চুপ করে ব্যাপারটা দেখছিলাম। আমি জানি এখন চিৎকার করে লাভ নেই, কারণ এই ইউনিটে আমি একা রয়েছি। আমার চিৎকার অন্য ঘর বা ইউনিটে যাবে না। প্রায় 1 ঘন্টা পর তাণ্ডব লীলা থামে। আমার রুমে আমি নিজেই আমার রুম চিনতে পারছিলাম না। এক ছুটে ফ্লোর সুপারভাইজারের রুমে গিয়ে আমি তাকে ডেকে তুলি এবং তিনি আমাকে নিয়ে আমার রুমে আসলেন। আমি অনেক বেশি এটা কিসের তাণ্ডব লীলা ছিল, রুম কিসে আমি থান্ডার্ড হয়ে যাই যে কিসের তাণ্ডব লীলা। রুম যেমন ছিল তেমনই আছে। তাহলে মাঝখানে যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো কি জন্য ঘটলো, কেন ঘটলো? কেউ যদি বলেন যে এটা হ্যালুসিনেশন, কেউ যদি বলেন যে না এটা অন্য কোনো কারণে হয়েছে, আগে কখনো হয়নি, সেদিন কেন হলো এবং কেন ঘটেছিল সেই ঘটনাটা, এইটার কোনো ব্যাখ্যা যদি আপনাদের থাকে অবশ্যই আমাদের জানিয়ে দেবেন। আমরা আরো একবার জানিয়ে দিই যে এই মুহূর্তে আমি আছি ঢাকায় এবং আগামী সপ্তাহে আমরা পুরো টিম আসছি খুলনায়। আপনাদের সাথে কথা হবে। আপনারা যারা ক্লাব মেম্বার হতে চান তাদের সাথে কথা হবে, আমাদের যে হরর ক্লাব মেম্বার তাদের সাথে কথা হবে, যারা ঘটনা পাঠাতে চান তাদের সাথে কথা হবে। এবং আলিফ শুনি আমরা। রাসেল ভাই, ঘটনাটি হচ্ছে সেলিম নামক এক ব্যক্তির সাথে ঘটা। তো তিনি গভর্নমেন্ট জব করতেন। তো আগের ঘটনার মধ্যে কিছুটা, যখন নতুন বাসা নিবেন আর কি, তো সে নিউলি ম্যারিড ছিল আর কি, তার ওয়াইফ মুন্সিগঞ্জে ছিল। তো সে তখনও বাসা পায়নি। যখন বাসা পায় তো বাসায় ফার্নিচার উঠিয়ে সবকিছু রেডি করে তো নিয়ে আসবে এরকম প্ল্যানিং চলছে। এমন সময় যেদিন ঘটনা ঘটে সেটি 1998 সালের দিকে। তো প্রচন্ড বৃষ্টি ছিল রাসেল ভাই সেদিন। তো সে বাসায় আসে। তার বাসাটা ছিল এরকম যে 3 তলা, তার 3 তলা যে পাশে যার ফ্ল্যাট, তার অপোজিট সাইডে যার ছাদ। তো ওই ছাদের চাবি তার কাছেই থাকতো। তো গভর্নমেন্ট কলোনি রাসেল ভাই। তো তিনি ঘরের দরজা খুলতে যাবে, প্রচন্ড বৃষ্টি রাসেল ভাই সময়, রাত 8-9টা বাজে। তো ঘরের দরজা খুলতে যাবে এমন সময় তার কাছে মনে হলো ঘরের ভেতরে কেউ আছে। কেউ না, অনেক মানুষ আছে। এমন মনে হচ্ছে যে দরজা খুললেই তো ডাইনিং স্পেস, তো মনে হচ্ছে যে ডাইনিং টেবিলের দিকেই মনে কেউ আছে আর কি। তার এরকম ফিল করছে যে না আমার বাসা ভর্তি মানুষ, কিন্তু সে থাকে ওই বাসায় মাত্র একা। তো সে বৃষ্টি পড়ছিল, তো সে মনে করছে এটা নর্মাল কিছু একটা, হয়তো নিচের ফ্ল্যাটের বা কিছু একটা হতে পারে। তো দরজা খুলে রুমের ভেতরে ঢোকার পরে দেখে যে তার পুরো ফ্ল্যাটের লাইট জ্বলছে, সব লাইট অন করা, এবং রান্নাঘরে চুলা জ্বলছে। সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হচ্ছে সে প্রথমবার নিজের মনকে সান্ত্বনা দিল যে হয়তো আমারই ভুল ছিল, আমি হয়তো বা সব লাইট জ্বালিয়ে চলে গেছি সকালবেলা অফিসে। তো আশ্চর্যজনক জিনিস হচ্ছে রাসেল ভাই, তার ডাইনিং স্পেসের যে ডাইনিং টেবিলটা সেটা অন্য জায়গায় ছিল। যে জায়গায় রেখেছিল উনি সেই জায়গায় না, অন্য জায়গায় তিনি পেয়েছে, একটু সামনে পেয়েছে। তো তিনি তার নিজের ভুল ধরেই জিনিসটা প্রথম দিন কাটিয়ে যান আর কি। এরপর থেকে 2-1 দিনে কোনো প্রবলেম হয় নাই। তো আপনার ওনার কাছে সবচেয়ে আশ্চর্যজনক জিনিস লাগে যে এই বাসায় তো তিনি ছাড়া কেউ ঢোকে নাই। তিনি তোমার সাথে ওই ফ্ল্যাটের কেয়ারটেকার একমাত্র এসেছিল ফার্নিচার ওঠানোর সময়। তো এই বাসায় এরকম কেন ফিল হলো? তো সে নর্মাল ডে স্টার্ট করে দেয় আর কি। 3-4 দিন পরে তার ঘুম ভাঙে রাতের বেলা। তো ঘুম ভাঙার পর ওয়াশরুমে যাবে। তো ওয়াশরুমে যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন, একটাই বাথরুম তো ফ্ল্যাটে। তো ওয়াশরুমে যাওয়ার সময় তিনি লক্ষ্য করেন যে তার রান্নাঘর থেকে কিছু সাউন্ড আসছে, কুটুর সাউন্ড আসছে। কেউ জানি কিছু একটা কেউ রান্না করছে রান্নাঘরে। তিনি রান্নাঘরের দিকে এগোতে যান, গিয়ে দেখেন যে রান্নাঘরের চুলা জ্বলছে, কিন্তু চুলা সে জ্বালিয়ে রাতের বেলা ঘুমিয়ে পড়েছে। তার এটা এখন স্পষ্ট মনে আছে। তো উনি দেখলেন যে না, আস্তে আস্তে জিনিসগুলা এক্সাজারেট করছে, অনেক বেশি হচ্ছে। তার কাছে মনে হচ্ছে যে তার পাশে ছাদের মধ্যে কেউ অনেকে হাঁটছে ছাদের মধ্যে। তার রুম থেকে সাউন্ডটা পাওয়া যাচ্ছে। সবচেয়ে মজার বিষয় রাসেল ভাই, তিনি পরের দিন যখন অফিস করে আসছে তো নিচেই তাকে দোতলার ভাড়াটি আটকায়। ভাড়াটা দোতলার যে থাকে সেই গভর্নমেন্ট অফিসারের
গভর্নমেন্ট অফিসারটি আটকায় আর কি। তো তিনি বলে যে ভাই আপনি তো মনে হয় উপরে উঠেছেন, একটু লক্ষ্য রাখেন আর কি, গভীর রাতে প্রচন্ড শব্দ হয়, ধুম ধুম শব্দ হয়, আমি ঘুমাতে পারি না, কালকে 2 বার আমার ঘুম ভাঙছে। তার কাছে আরো বেশি আশ্চর্য লাগতে শুরু করে, ঘরে বাসায় থাকি মাত্র আমি একা, সকালবেলা অফিসে চলে যাই, রাত্রে 9টার দিকে আসি, রান্না বান্না করে খাই দিয়ে ঘুমাই যাই, আমি এখনো এখানে বউ নিয়ে আসিনি, তো শব্দ আসবে কোথার থেকে। তার কাছে খুব আশ্চর্য লাগতে থাকে আস্তে আস্তে। বাসাটি কোন এরিয়াতে রাস্তা ভাই শেয়ার করলাম না। তো তিনি তার কাছে আশ্চর্য লাগে, তো উনি তো ওই বাসার যে কেয়ারটেকার তাকে বলে যে এরকম অবস্থা, আমি তো প্রতিদিন এরকম কিছু শুনতেছি, এরকম কিছু দেখতেছি, প্রত্যক্ষ করতেছি, আমার কাছে মনে হচ্ছে আমার বাসায় কেউ আছে। তো তিনি বলে ভাই এটা নর্মাল, এটা কোনো সমস্যাই না, আপনি ভাবিকে নিয়ে আসেন, আপনার সমস্যা সব সমাধান হয়ে যাবে, বাসায় একা থাকেন তো হয়তো বা মনের ভুল হতে পারে। তো সেটা ঠিক 15 থেকে 20 দিন পর, এর মধ্যে কিন্তু রাসেল ভাই এইসব অবনর্মাল জিনিসপত্র কিন্তু জারি, তার কাছে যখনই বাসায় আসে তখনই তার কাছে মনে হয় বাসায় কেউ আছে, তার কাছে মনে হয় যে এই বাসায় কোন একটা ফ্যামিলি থাকে, আমি থাকি না, অন্য একটা ফ্যামিলি থাকে, তাই এটা তার কাছে মনে হচ্ছে। আচ্ছা, তো সে তার 20 থেকে 25 দিন পর তার ওয়াইফকে নিয়ে আসে বাসায়। তো ওয়াইফের সাথে ওয়াইফের 2 ভাইও আসে। সবচেয়ে মজার বিষয়, ওয়াইফের ভাইগুলাও সবার আগে এই জিনিসগুলা দেখা শুরু করে, মানে উনি এতদিন ধরে সামনে আসার কোনো কিছু শুরু করছে না, কিন্তু ওয়াইফের ভাইরা জিনিসটা প্রত্যক্ষ করে। তারা পাশের রুমে ছিল, তো যে ছোটটা রুনান, ওর নাম রুনান, তো সে আর কি ঘুম ভেঙে রান্নাঘরের দিকে যায়, ঠিক একইভাবে যেভাবে তিনি আগেবার ফলো করেছিলেন, তার কাছে মনে হচ্ছে রান্নাঘরে কেউ আছে, ছেলেটার কাছে। তো দেখে একটু কি মেরে দেখে রান্নাঘরে চুলা ধরছে, জ্বলছে, আর কেউ একজন রান্না করছে রান্নাঘরে, কিন্তু তার কাছে মনে হয় রাত্রে 2টার দিকে রান্নাঘরে তো কারো থাকার কথা না। ছেলেটার বয়স 15-16 হবে আর কি। তো সে ভয়ে রুমে চলে যায় এবং এই কথাটা কাউকে শেয়ার করে না। ঠিক পরের দিন পুরা বাথরুমের আপনার কল ফেটে পানি দিয়ে ভেসে গেছে পুরা বাসা, এবং সেটা অবশ্যই মানে সেটা হয়েছেও গভীর রাতে, সবার ঘুমের অজান্তে, সবাই ঘুমতে করে দেখে পুরা বাসার ফ্লোরে পানি, এবং পানি ঝরঝরায় পানি পড়তেছে, নিচে থেকে গেট থেকে উঠে আসছে, তার বাসার কি হয়েছে। তো এইসব জিনিস অ্যাকুমুলেট করার পর ওই ওনার যে 2 ওয়াইফের 2 ভাই, ওরা ওই বাসা ছেড়ে চলে যায়। এবং সবশেষে যেটা হয় আর কি রাসেল ভাই, ওনার 2জন হাজবেন্ড ওয়াইফ যখন ছিল, এখন ওরা 2জন একাই বাসায়। ওই ভাইরা যাওয়ার ঠিক 4 থেকে 5 দিন পর রাতের বেলা আমার ওয়াইফ, খুব বেশি রাতও না, 12টা 1টার দিকে, তো যেহেতু গভর্নমেন্ট অফিসার সে আগেই বাসায় এসে 10টা সাড়ে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে, তার ওয়াইফও তাই। তো রাত্রেবেলা ঘুম ভাঙে 1টার দিকে, 12টা 1টার দিকে, তার এক্সাক্ট টাইমটা তার মনে নাই। সে ঘুম ভেঙে ড্রয়িং রুমে মানে লাইট জ্বালিয়ে বাথরুমে যাবে, একটাই বাথরুম ওই ফ্লোরে। তো ড্রয়িং রুমের লাইট জ্বালাতেই দেখে যে ড্রয়িং রুমের মধ্যে কয়েকজন মানুষ বসে আছে সোফার উপরে, ডাইনিং স্পেসে অনেকে খেতে বসেছে। এটা দেখার পরে তিনি বলে যে এই বাসায় আর থাকা সম্ভব না, তার হাজবেন্ডকে ওই মুহূর্তেই তিনি জানায়, এবং ওই জানানোর পরে যে আমি এই বাসায় থাকতে পারবো না, আমার পক্ষে থাকা পসিবল না। আমাকে পারলে তুমি আমাকে, তোমার যদি ওনার একটু ফিনান্সিয়াল প্রবলেম আছে, তোমাদের সমস্যা হয়, তুমি পারলে আমাকে মুন্সিগঞ্জ রেখে আসো, কিন্তু আমি এখানে থাকবো না। তো পরে উনি ডিসিশন নিয়ে ওনার ওয়াইফকে মুন্সিগঞ্জ রেখে এসে পরে একটা মেসে উঠে যায়। এইটাই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে খুবই অনেক অদ্ভুত ঘটনা, এবং আমি জানি না যে আপনার সাথে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আপনি কি করবেন, জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আমি দেখতে পাচ্ছি যে আল রাজি রিটার্নস চমৎকার একটা কথা লিখেছেন, আপনারা সবাই ফেসবুকে গিয়ে আমাদের পেজে গিয়ে লিখতে পারেন, এবং তারা অনেক রিপ্লাইও আছে, দেখতে পারেন সেটা। হুসাইন আল ফারা পরাগ আমাদের সাথে আছেন, আমাদের সাথে রাজু আহমেদ আছেন খুলনা। রাসেল ভাই কংগ্রেচুলেশনস, খুলনাতে ভূত এফএম হবে, অনেক ভালো লাগছে, আমরা খুলনাবাসী আপনাদের অপেক্ষায় থাকলাম, আমরাও খুব অপেক্ষায় আছি আপনাদের ঘটনায়। বরিশাল কবে আসবেন? আবরার আশরাফুল জানিয়েছেন খুব তাড়াতাড়ি, খুলনার পরে বরিশাল হয়ে যেতে পারে, খুলনার পরে বরিশাল হওয়ার একটা পসিবিলিটি কিন্তু আছেই, সো রেডি থাকেন আপনারাও। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে লিখছেন রেডিও ফুর্তির এই প্রোগ্রামটা, আচ্ছা মিষ্টি মনি আমাদের সাথে আছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি সাদ খান SMS করেছেন, লিখেছেন এখানে। আচ্ছা মিষ্টি মনি আমাদের এখানে লিখেছেন, তারপরে সাদ খান আমাদের এখানে লিখেছেন, এবং আমাদের এখানে লিখেছে। আচ্ছা মিষ্টি মনি অবশ্য অনেক মজার একটা কমেন্ট করেছেন, সেই কমেন্টটা আপনারা দেখতে পারেন এবং সেখানে আপনারা রিপ্লাই দিতে পারেন, এবং অনেক কমেন্টই আমাদের
যে কমেন্টগুলো আছে সেই কমেন্ট কোনো কমেন্টে আমরা নিজেদের তুলে ধরতে পারি, কোনো কমেন্টে আমরা নিজেদেরকে বিজ্ঞ করে তুলে ধরতে পারি, কোনো কমেন্টে আমরা নিজেদেরকে মানে বেশ স্মার্ট করে তুলে ধরতে পারি, মানে এক একটা কমেন্টে এক এক ধরনের ব্যাপার থাকে, কিন্তু শুধুমাত্র মতামত প্রকাশের ব্যাপারটাই কমেন্টে না, আর অনেক কিছু থাকে। আচ্ছা, আমাদেরকে রাসেল ভাই, আমি একজন প্রবাসী, বুঝ বালক লিখেছেন। আচ্ছা, অবুঝ নাম শুনেছি, এটা হচ্ছে বুঝ বালক, উনি লিখেছেন বুঝ বালক। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদের সাথে আছেন যে জন্য অনেক ভালো লাগছে আমাদেরকে। মালিহা নবী আমাদের সাথে লিখেছেন এবং আমাদেরকে বলছে যে আজকে দেখি ঢাকার ভূত কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানাবেন, এবং ঢাকার যে ঘটনা সেই ঘটনা এবং বাইরের ঘটনা সবকিছু মিলে তো আমাদের একটা এপিসোড আমাদের করার ইচ্ছা আছে, সুতরাং অবশ্যই জানিয়ে দিন যে কোন ঘটনাগুলো আপনাদের বেশি ভালো লেগেছে। আমরা চলে যাব আবারও বাবু ভাইয়ের কাছে, একটা ছোট্ট ঘটনা শুনে আসবো, আমাদের হাতের সময় খুবই কম, ছোট ছোট করে কিছু ঘটনা শুনে আসি আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা মোহাম্মদপুরের কাহিনী। আচ্ছা, তার একটা কথা বলি যে যারা যশোর থেকে খুলনায় অ্যাটেন্ড করতে পারবেন তারাও কিন্তু ইনভাইট করতে পারবো আমরা, খুব কাছাকাছি ডিস্টেন্স, সুতরাং যশোরবাসীরা আপনারাও কিন্তু চাইলে আমাদের কাছে এসে আমাদের ঘটনা শেয়ার করতে পারেন, এবং চাইলে আপনারা খুলনায় এসে আপনাদের স্টোরি শেয়ার করতে পারেন, সেটা আপনাদের উপরে। ওকে রাসেল ভাই, থ্যাংক ইউ। এই কাহিনীটা মোহাম্মদপুরের কাহিনী। মোহাম্মদপুর বেশ বড় একটা এলাকা এবং বেশ অনেক হন্টেড জায়গা এখানে আছে। তো আমি যেটা বলবো এটা খুবই মানে আমার খুব কাছাকাছি, এবং এর জন্য আমি কিছু ছদ্ম নাম ইউজ করবো, কারণ নামটা বললে অনেকে বাড়িটাই চিনে ফেলবেন। হ্যাঁ, এবং বাড়িটার বিশেষত্ব হচ্ছে বাড়িটা পাকিস্তান আমলে বা তারও আগে করা আর কি, বেশ পুরনো, এখনো সেম শেপেই আছে বাসা, তার আশেপাশে অনেক দালান উঠে গেছে। তো বাসাটার মধ্যে যেটা হয় যে প্রথম যখন ওই বাসায় মানুষ আসে তখন মানে আমরা খুব ছোট, কিন্তু ওই বাসার নিচতলাটা আমি ছোটকালে দেখেছি অ্যাবান্ডেন্ট, কেউ থাকতো না। তো যেহেতু গভর্নমেন্ট বিল্ডিং, এক সময় মানুষ আসে ওখানে, আসার পর নিচতলাটা খোলা হয়। তো ওখানে পাকিস্তান আর্মি এবং রাজাকার বাহিনীরা ওখানে ছিল আর কি এক সময়। তো সেখানে তারা ওই আপনার বাসার হাউসের তল থেকে প্রায় 50-60টা মাথার খুলি পায়, নিচে যে আন্ডারগ্রাউন্ডের ট্যাঙ্কি ছিল, পানির ট্যাঙ্কি, সেটার থেকে। এবং ওই বাসাটার মধ্যে যখন ওঠে তারা প্রথমে অনেক কিছু মানে উদ্ভট জিনিস এক্সপিরিয়েন্স করছে যার নিচতলায় ছিল। যেমন দেখা গেছে আপনার ঘুমিয়ে আছে, রাতের বেলা কান্নার শব্দ শুনতেছে রান্নাঘর থেকে, মানে খুবই ভয়ঙ্কর ব্যাপার স্যাপার, এবং মানে বাতি কেটে যেত বারবার, মানে তখনকার সময় ফিলামেন্ট বাল্বগুলো শুধু কেটে যেত। যাই হোক, একদিনের কাহিনী বলি, যেহেতু ছোট করে বলতে হবে, এটা ওই বাসার অনেক কাহিনী আছে। এর মধ্যে একটা হচ্ছে ওই বাসার যিনি বড় ছেলে আর কি, ধরেন ওনার নাম আমি XYZ আজাদ বলে দিলাম, মানে নামটা যাতে একটু হাইট থাকে। যাই হোক, উনি একদিন রাতে ঘুমিয়ে আছে, তো ওনার রুমে মনে হচ্ছে যে মানে মানে কেউ নক করতেছে টকটক করে। তো উনি জিজ্ঞেস করে কে, কোনো উত্তর নাই। তো একসময় উনি উঠে এসে দরজা খুলে দেখে কি ওনার বাবা দাঁড়ায় আছে, বেশ একটা ডিস্টেন্সে, ওনার থেকে 2-3 হাত দূরে ওনার বাবা দাঁড়ায় আছে, চেহারাটা দেখা যাচ্ছে না ঠিক মতো। তো উনি জিজ্ঞেস করে আব্বা, তো বাবা কোনো রেসপন্স দেয় না। তো বাবা করে কি ঘুরে হাঁটা শুরু করে। তো উনি ওনার বাবাকে ফলো করা শুরু করে, ফলো করতে করতে যায় করিডোর দিয়ে। বাসাটা ছিল এরকম রাসেল ভাই, চারিপাশে করিডোর, হ্যাঁ, এবং এক প্রান্তে হচ্ছে বাথরুম, আর মাঝখানে কিন্তু একটা ফাঁকা জায়গা, আকাশের আলো এসে পড়ে আর কি, আচ্ছা, নিচে এরকম। তখন যখন হেঁটে যাচ্ছে কর্নারে বাথরুম, দেখে তার বাবা হেঁটে হেঁটে যাচ্ছে, অন্য রুমগুলো বন্ধ দরজা, এবং হেঁটে হেঁটে ডান দিকে গেল, যে বাথরুমের দিকে হেঁটে চলে গেল বাথরুমের ভিতরে। তো উনি বলতেছে যে আমার বাবা রাতে ডেকে উনি আমাকে ডাকলো, তারপর বাথরুমে চলে গেল। তো উনি বেশ খানিকক্ষণ দাঁড়ায় ছিল রান্নাঘরের সামনে, কি ব্যাপার, আব্বার কি কিছু দরকার বা কি কারণে। তো এক পর্যায়ে দেখে যে কোনো সারা শব্দ নাই। তো উনি তখন ওনার বলতেছে আর কি যে আব্বা আব্বা ডাকতেছে, শোনো না। তো উনি হেঁটে একটু সামনে গেছেন, ঝুঁকি দিয়ে দেখে বাথরুমে যাওয়ার যে সামনে যে সিঁড়ি ছিল একটা, মানে উঁচু উঠতে হয়, সিঁড়ির উপর তার বাবা বসে মুখটা 2 হাতে ঢেকে, জাস্ট মুখের নিচের অংশটা, মানে হাসতেছে, কেমন একটা ভেতর থেকে একটা চাকলিং হাসি আর কি আসতেছে। এবং তাকে দেখে একটু মুখ তুলে তাকাইছে, এবং মুখটা এত মানে তার কাছে চোখটা এত ভয়ঙ্কর লাগছে যে ওই যার নাম বললাম, ধরেন ছদ্মনাম আজাদ ভাই, উনি ওখানে ফেইন্ট হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, ফেইন্ট হয়ে যায়, মানে তার থাকে না। পরে উনি যখন ওনার হুঁশ ফেরে কিছুক্ষণ পরে, উনি তাকিয়ে দেখে যে কেউ নাই এখানে, মানে পুরো জায়গাটাই ফাঁকা। তো ওই পাশে এরকম অনেক কাহিনী রাসেল ভাই ঘটেছে। আজকে যেহেতু সময় স্বল্প, আমি জাস্ট একটা
বললাম আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এই ঘটনাটা খুব অদ্ভুত, এবং এই ঘটনাটা এটা আপনি বলেন যে পাকিস্তান আমলের আগে। পাকিস্তান আমলের বাসা এবং খুব কাছাকাছি, মানে মোহাম্মদপুরের, মানে আমার বাসাতে খুব কাছাকাছি। খুব কাছাকাছি, এবং এই বাসাটা মোটামুটি লোকেশন বললে সবাই জানতে পারবে, সবাই জানবে, এবং এবং এই- নামও ছদ্মনাম বললাম। আচ্ছা, এই বাসাটা এইরকম ঘটার কোনো কারণ কি? ঘটার পাওয়া কারণ গেছে? হচ্ছে যে অনেক পুরনো বাসা, এবং এটা তো একসময় জানেন যে ওইখানে সব বাসাগুলো ছিল আর কি পাকিস্তান আমলে বেশ পুরনো, ওখানে হাউজিং এর বাসা ছিল। হ্যাঁ, এবং মানে মোহাম্মদপুরে বেশিরভাগ বাসায় কিন্তু হাউজিং এর ছিল, এবং পাকিস্তানিদের ছিল, বিহারিদের ছিল, এবং অনেক বাসাগুলো কি পাকিস্তান আর্মি ক্যাম্প করতো তখন। ক্যাম্প করে সেখানে তারা রান্না বাড়া করতো, মানুষকে টর্চার করতো। যেমন বললাম, ওই বাসার নিচতলাটা এমনকি আমি ছোটকালে পর্যন্ত দেখছি তখন পর্যন্ত বদ্ধ ছিল। পরবর্তীতে ওটা খুলে এসে সরকারি একজন, আমি কিন্তু যে বাসাটা মনে হয় আন্দাজ করতে পারছি, বাসাটা ম্যাক্সিমাম সময় ফাঁকা ফাঁকা কেমন যেন থাকে। হ্যাঁ, ফাঁকা ফাঁকা। নিচে এখনো রান্না বান্না হ্যাঁ, এরকম আপনি চিনে ফেলেছেন। আমি চিনতে পেরেছি বোধহয়। হ্যাঁ, আর আরো দুই একটা ঘটনা যদি মানে একটা ঘটনা যদি বলতেন যে মানে আরো ভয়ঙ্কর এইখানে ঘটে। এখানে এরকম একটা আছে, ওনারই যার কথা বললাম, যে ভাইয়ের কথা, ছদ্মনাম বললাম আজাদ ভাই। আচ্ছা, ধরলাম ওনার ভাইয়ের নাম ধরেন রফিক, ওনার ইমিডিয়েট ছোট ভাই। হ্যাঁ, কারণ ওনাদের নাম বললে উনি চিনলে আবার রাগ করতে পারেন। আচ্ছা, যাই হোক, উনি একদিন এরকম শুয়ে আছেন, তো উনি প্রায় বলতেন এসে বন্ধুদের যে উনাকে কেউ মারে রাতের বেলা। আচ্ছা, এবং এটা মানে বন্ধুরা বলতো দুষ্টুমি করতে, তোর বাসায় ব্রুসলির পোস্টার তোকে মারে এর জন্য। হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ হরিফিক। উনি যেটা করছে যে একদিন দেখে যে ওনাকে মানে মনে হচ্ছে যে এরকম কেউ ডাকতেছে, মানে সিঁড়ির কাছে দাঁড়ায়। তো উনি জিনিসটা ফিল করে যে কে ডাকতেছে, তো উনি দেখলো যে ওনার খালা ওনাকে ডাকতেছে। বেশ রাত, তখন 1টা 2টা। আপনি বুঝেন যে 80-র দশকে 84-85 সালে সে সময় কিন্তু ওই টাইমটা মানে বেশ নিস্তব্ধ থাকতো রাতের বেলা মোহাম্মদপুর। ডেফিনেটলি। তো যখন ডাকতেছে, এবং বিল্ডিং ও সব 1তলা 2তলা, তো উনি হেঁটে হেঁটে খালার পিছে যায়, খালা কি? তো খালা কোনো উত্তর দেয় না, উঠে চলে যায় ওনাদের সিঁড়িতে। এবং রাসেল ভাই, সিঁড়িটা ছিল এরকম, ওনাদের পুরান আমলের সিঁড়ি, তো ছাদে উঠলে ছাদের অনেক জায়গায় মানে জ্বলে যাওয়া, রং জ্বালা, আপনার শেওলা পড়া, একটা বট গাছ ছিল ট্যাঙ্কির নিচে। এবং দেখে যে হেঁটে যে খালাটা ওই ইসের তলে, আপনার ওই ট্যাঙ্কির পাশে দাঁড়ালো। তো উনি যখন হেঁটে কাছাকাছি গেছে, খালা কিন্তু পিছন ফিরেছিল। তো খালাটা হঠাৎ করে যখন মানে ওনার সামনে মুখটা ঘুরায়, তো উনি নাকি দেখছিল যে ওনার খালার মুখের হাঁটা প্রায় 4 থেকে 5 ইঞ্চি মুখে হা করে আছে। মানে যেটা মানে আপনার স্বাভাবিক একটা ব্যাসের হা না, এটা কখনো সম্ভব না। এবং এটা দেখে মানে সে ভয়ে ছিটকে বেরো আসছে দৌড় দিয়ে ওখান থেকে, এবং আসার পর নিজের খালাকে অবস্থা দেখা একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন। এবং মানে উনি ভয়ে আর ওখানে যেতই না। ছাদে তো আমরাও মানে ওদের ছাদে ভয়ে উঠতাম না কখনো, কারণ ছাদের যেসব স্টোরি শুনতাম, আগুন দেখা যায় ছাদের কোনায়, আগুনের দলা পড়ে উপর থেকে, এরকম শুনতাম, আমি নিজেরাই শুনতাম। এবং ওইটা ছিল ওই 3তলা বিল্ডিংটাই ছিল মানে 2তলা, উপরে ছাদ 3তলা, ওইটাই ছিল এলাকার সবচেয়ে হাইয়েস্ট বিল্ডিং ওই সময়। আরেকটা ছিল কাছাকাছি 4তলা। এটাই, কারণ অনেক পুরনো, এখন ভাঙাচোরা অবস্থায় আছে। ওই ছাদের উপরে উঠলে সংসদ ভবন দেখা যেত তখন, কারণ মাঝখানে কোনো বিল্ডিং ছিল না। হ্যাঁ, অনেক বড় ক্লু দিয়ে দিয়েছি। হ্যাঁ, অনেক বড় ক্লু দিয়েছেন, এবং এখন বিল্ডিংটা অনেকটা ভাঙাচোরা অবস্থায় আছে। এবং মজার ব্যাপার হচ্ছে ওই বাসার বেশিরভাগ ভৌতিক ঘটনা যা শুনেছি ওনাদের কাছ থেকে, সবই হচ্ছে তারা নিজেদের মানুষ দেখতো। এটাই আজব জিনিস। কালকে দেখবেন যে অনেক মানুষ ওই বাসা দেখতে গেছেন, এবং খুঁজে বের করবেন ডেফিনেটলি। আমি দেখবো যে অনেকে মেইল করেছেন। হ্যাঁ, সেটাই। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই আমাদের সঙ্গে আসার জন্য। আমরা আরো ঘটনায় যাব, তবে তারা কিছু SMS পড়ে। সাদিক আমাদের মালিবাগ থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন যে রাজশাহী এবং ঢাকার ঘটনাগুলো খুব ভালো লেগেছে। যদি গল্পগুলো এক গুচ্ছ করেন তাহলে এই 2 সিটির ঘটনাগুলো একসাথে করতে বলেছেন। সাগর আমাদেরকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন বিশ্বজিৎ মন্ডল সাভার থেকে। তারা 12 জন ফ্রেন্ড একসাথে শুনছেন। থ্যাংক ইউ। সুমাইয়া এশা নাটোর থেকে শুনছেন। মাইশা আমাদের লিখেন থ্যাংকস টু ভূত FM ফর কানেক্টিং পিপল। আমাদেরকে এছাড়াও ইমরুল লিখেছেন, ভাইয়া আমাদের নড়াইলে আসবেন কবে? খুলনায় যাচ্ছি, তো আপনারা চলে আসেন আমাদের খুলনায়। শাহিদ আমাদেরকে লিখেছেন রংপুর থেকে, রংপুর আসবেন কবে? আমরা তো সব জায়গায় যেতে চাই, তন্ন তন্ন করে প্রত্যেকটা জায়গা দেখতে চাই আমরা। তান্নি আমাদের চিরং থেকে লিখেছেন যে ফার্স্ট ঘটনাটা দারুণ, এবং লাইট জ্বালিয়ে তিনি শুনছেন ভয়। ফার্স্ট ঘটনার পর থেকে না? আচ্ছা, প্রথম ঘটনাটা আসলে অনেক অদ্ভুত ছিল, আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। কবির আমাদের SMS করেছেন জিঞ্জিরা থেকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আপনারা প্রত্যেকটা ঘটনা যদি একটু নিজেরা ঠিকভাবে চিন্তা করেন এবং অবলোকন করেন ঠিক ওইভাবে, যে তাহলে দেখবেন যে আপনি যদি শুধুমাত্র যে ঘটনাগুলো আমরা শোনালাম সেই ঘটনায় যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো নিজেদের কল্পনা করেন, তাহলে
কেমন লাগবে? আপনার সবচেয়ে ভয়ের ঘটনাটাও আপনার কাছে যতটা ভয়ঙ্কর অন্যের কাছে খুব স্বাভাবিক লাগতে পারে, কিন্তু আপনি জানেন যে ব্যাপারটা ওই সময় কি ঘটেছিল, কারণ আপনি এটা অনুভব করতে পারেন। সো ফিল করার একটা ব্যাপার আছে। আপনি যখন ঘটনাটা শুনছেন তখন যদি আপনি মনে করেন যে এই বাড়িটাই চারপাশ হয়ে গেছে, তাহলে তো ডেফিনেটলি আপনার কাছেও ভয় লাগবে। এবং আমরা থাকে না যে আমরা মানে বেশি একটু আয়োজন করে নিয়ে গল্প শুনতে বসা, এরকম ভাবেই আমরা ভূত এফএম আপনি যখন শুনবেন তখন একটু আয়োজন করে বসতে হবে, কারণ না হলে তো পুরোটা সময়ই দেখা যাবে যে ঘটনা শুনলেন, পুরো মজাটা পেলেন না। তারা অবশ্যই খুলনায় চলে আসবেন এবং খুলনায় এসে সরাসরি আমাদের ঘটনা শেয়ার করবেন। খুব অল্প সময়ের মধ্যে আপনি ছোট্ট করে আপনার ঘটনা শেয়ার করবেন। তার আগে জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন, কি করেন আপনি। হ্যালো, নমস্কার সবাইকে। আমি হোলি ফ্যামিলি ক্রিসেন্ট মেডিকেল কলেজের 4th ইয়ারের স্টুডেন্ট। ওকে, ধন্যবাদ। ছোট্ট করে শুনবো একটু। হ্যাঁ, আমি যখন মেডিকেল ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন আমি আমার কলেজেরই কিছু সিনিয়র ভাইয়াদের সাথে উঠি একটা ফ্ল্যাটে। তা তখন প্রথম দিকে ভালোই যাচ্ছিল, বেশ আনন্দে ছিলাম। তারপরে 3-4 মাস যাওয়ার পর যেটা হলো সেটা হলো রাতে 10:30 বা 11টা এরকম টাইমে আমি প্রতিদিন খাবার দাম। তা একদিন হঠাৎ খাবার কিনতে বের হওয়ার সময় 3তলা সিঁড়িতে দাঁড়ায়, তখন হঠাৎ করে লাইট কাঁপতেছে। আমি কিছু বুঝলাম না। পরে লাইটটা বন্ধ হয়ে গেল। লাইটটা বন্ধ হওয়ার পর আবার চলে আসলো। যখন চলে আসলো তখন আমি দেখলাম 2তলা সিঁড়িতে একটা বাচ্চা মেয়ে দাঁড়ায় আছে, আমার দিকে তাকায় এবং সাথে সাথেই নেই। আমি প্রচন্ড ভয় পেলাম। বাচ্চা মেয়ে তখন আসার কথা ছিল না, তাই না? বাচ্চা মেয়ে অবশ্যই ওখানে আসার কথা ছিল না, এবং আমি এক ঝলকের জন্য দেখছি বিষয়টা। খুবই ভয় পেয়েছি এবং তাড়াতাড়ি ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে আমার বন্ধু ছিল রাজাত এবং আমার দাদা ছিল কৃপেশ সুবেদী। আমি রাজাত আর কৃপেশ দাকে নিয়ে আসলাম বিষয়টা দেখার জন্য, কিন্তু কিচ্ছু ছিল না, তারা কিচ্ছু পায়নি। এবং তারপর থেকে আপনি এই মেয়েটাকে বিভিন্ন সময় দেখেছেন, এবং এই মেয়েটা মানে অনেক সময় যে বোবা ধরার মতন যে ব্যাপারটা সেটা এই মেয়েটা ঘটাতো আপনার সাথে। এবং এইটা কি এখনো চলছে আপনার সাথে? এখন আপাতত কিছুদিন বন্ধ আছে। কেন বন্ধ আছে একটু বলতে পারবেন? এটা কিছু করেছিলেন আপনি, মানে কারো কাছে গিয়েছিলেন? হ্যাঁ, কৃপেশ দা যে ছিল সে নেপাল থেকে এসেছিল। নেপালে উনি পাশ করে চলে গেছেন। তা উনি নেপাল থেকে তার যে দিদিমা ছিল তার কাছ থেকে অনেক কিছু শুনেছেন, এবং রুদ্রাক্ষের একটা মালা ছিল, সেই মালাটা উনি আমার কাছে দিয়েছিলেন। এবং শ্রীমদ্ ভগবত গীতা যেটা ছিল সেটা আমার খাটের পাশে সবসময় থাকতো এই ঘটনার পর থেকে। ওকে, আপনার কি মনে হয় যে আপনার মানে আপনি একজন ডাক্তার, সবসময় লাশ মানে থেকে শুরু করে পেশেন্ট, মানে মানুষ মৃত্যু, চোখের সামনে মৃত্যু হচ্ছে, মানুষের চোখের সামনে মানুষ হাসছেও তার চেয়ে বেশি, বাট সবকিছু দেখছেন, তারপরেও আপনি ভয় পেয়েছিলেন? আমি তারপরেও ভয় পেয়েছিলাম, প্রচন্ড ভয়। এটা মানে বলে বোঝানো যাবে না। থ্যাংক ইউ। আরো একদিন আপনার ঘটনা শুনবো। আমরা একটা ছোট বিরতি যাব। বিরতির পরে আমাদের ক্লাবের মেম্বাররা ওয়েট করছে বাইরে, এবং আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদেরকে একটু আমি পরিচয় করে দিই। তারা আছেন ক্লাব মেম্বার বিভিন্ন। আপনার নামটা একটু প্লিজ বলবেন। আরেকবার বলতে হবে। আমার নাম অভিষেক ব্র্যাক ইউনিভার্সিটি। আপনার নামটা প্লিজ একটু বলবেন। মোহাম্মদ রাজাত চৌধুরী। আরেকবার বলতে হবে। মোহাম্মদ রাজাত চৌধুরী। আমি হচ্ছি হোলি ফ্যামিলি মেডিকেল কলেজ থেকে। ওকে, আপনি একটু বলবেন আপনার নামটা প্লিজ। আশিক, আমি আসছি হলি ফ্যামিলি মেডিকেল। আরেকবার একটু কাছ থেকে বলতে হবে, মাইক্রোফোনের কাছ থেকে বলতে হবে। আমার নাম আশিক, আমি আসছি হলো হলি ফ্যামিলি মেডিকেল কলেজ থেকে। ওকে, সো এই ছিল হচ্ছে আমাদের যারা হরর ক্লাব মেম্বার। এবং আপনাদের কেমন লাগছে এখানে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। ওকে, সো আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি থাকবে। যে সমস্ত হরর ক্লাব আপনারা ফর্ম করছেন সেই সমস্ত হরর ক্লাব নিয়ে আমাদের অ্যাক্টিভিটি থাকবে। সামনে হ্যালোউইনে আমাদের বিরাট প্ল্যান রয়েছে, সেই পর্যন্ত আপনাদের একটু অপেক্ষা করতে হবে। এবং তার মাঝখানে আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটির কথা আমাদের জানিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে। যে যেমন নেক্সট উইকে হয়তো আপনারা চাইলে কোনো একটা জায়গা থেকে আপনাদের ভূত এফএম যে শোটা হবে নেক্সট উইকে খুলনায়, আপনারা যারা রাজশাহীর যারা আছেন, যারা এর মধ্যে খুলনায় ফর্ম করে, চিটাগং এ ফর্ম করেছেন, যারা কক্সবাজারে ফর্ম করেছেন, যারা ময়মনসিংহে করেছেন, তারা কিন্তু অবশ্যই আমাদের জানিয়ে দিতে পারেন। গত সপ্তাহে আমরা ছিলাম ময়মনসিংহে। আমরা অনেক বেশি আবেগাপ্লুত সেটা নিয়ে, যে আমাদের অনেক ভালো লেগেছে আপনাদের সাথে থাকতে পেরে এবং আপনাদের সাথে একটা এপিসোড করতে পেরে। এবং নেক্সট টাইম আমরা আরো বড়ভাবে ময়মনসিংহে আমাদের প্রোগ্রাম করার ইচ্ছা রয়েছে, আমাদের একটা বড় এপিসোড করার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ আমরা সেখানে যাব আবারও। ডিয়ার লিসেনার,
আজকে যে ঘটনাগুলো আপনারা শুনলেন, এই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। আমরা প্রতিনিয়ত এইরকম বাছাই করা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করে থাকি। অনেকগুলো ঘটনা থেকে বাছাই করে আর যে রাসেল ভাইয়ের ঘটনা, যেগুলো বাস্তব ঘটনা, রিয়েল ঘটনা, এই সকল ঘটনা আমরা কিন্তু আপলোড করে থাকি। প্রতিদিন রাত 10টা বাজে এই কন্টেন্টগুলো আপলোড করে থাকি। আপনারা যদি প্রতিদিন আমাদের এই রকম ভয়ঙ্কর ঘটনা শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকেই আমাদের চ্যানেলের মাধ্যমে এরকম ভূত এফএম শুনে যাচ্ছেন এবং ভূত এফএমকে অনেক বেশি ভালোবাসছেন। আমি বলবো, যদি ভূত এফএমকে আপনারা ভালোবাসেন তাহলে অবশ্যই আপনারা রহস্যবিডি চ্যানেলের সঙ্গে থাকবেন। আর আমাদের প্রতিদিন রাত 10টার এপিসোডগুলো আপনারা মিস করবেন না। আমরা সর্বদাই আপনাদের চাওয়ার মতো আপনারা যেটা ভালোবাসেন আমরা সেগুলো কন্টেন্ট অথবা সেগুলো বাছাই করে প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কেননা আমরা নয়েজ ফ্রি সুন্দর ঘটনাগুলো আপনাদের উপহার দিই। ভূত এফএমকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে, কেননা ভূত এফএম আমরা অনেক ছোটোবেলা থেকে শুনে আসছি, তাই ভূত এফএমকে আমাদের মায়ে জড়িয়ে গেছে। যদি আপনারা ভূত এফএমের এরকম এপিসোড শুনতে চান, মানে প্রতিদিন শুনতে চান, তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের প্রত্যেকটি ভিডিও লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং ভিডিওগুলো শেয়ার করতে হবে, কেননা আমরা অনেক কষ্ট করে সারাদিন ঘটনাগুলো খুঁজে খুঁজে একটা ক্লিয়ার ভয়েস সংগ্রহ করি, যেন আপনারা বিরক্ত না হন। এজন্য এরকম ঘটনা কিন্তু আমরা তৈরি করি যাতে আপনারা সুন্দরভাবে ঘটনাগুলো শুনতে পারেন। প্রিয় লিসেনার্স, আপনারা যদি আমাদেরকে প্রতিদিন আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম ঘটনা পাঠান, তাহলে আমরা সে ঘটনাগুলো পড়ে শোনাবো। তো যাই হোক, ভূত এফএমকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাব এই আশায় আমি আছি। আপনারা প্রতিদিন আমাদের এই ঘটনাগুলো শুনবেন। কে কোথা থেকে শুনছেন, কে কোথা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।